Sir, we are in live, sir. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের জুরিসপ্রুডেন্স নিয়ে আমাদের সামনে প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ আহ, বাংলাদেশের একদম স্বনামধন্য একজন স্কলার, আইনের একজন স্কলার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডক্টর মইনুল হাসান খান স্যার। স্যারকে আমাদের প্রোগ্রামের শুরুতেই শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন, সবাইকে মানে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। তো আমি জানি যে আজকের প্রোগ্রাম যারা শুনছেন বা দেখছেন সবাই মাইমুল হাসান খান স্যারকে চিনেন। তো আমি এরপরও আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে যাচ্ছি যে মাইমুল আহসান খান স্যার is a Bangladeshi scholar of jurisprudence and comparative law and a professor of law at the Faculty of Law and University of Dhaka. He specializes in jurisprudence, Islamic law, Islam and Muslim culture, political science, human rights, মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ। তো স্যারকে আমরা অন্য কোনোদিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা স্পেসিফিক একটা বিষয়ের জন্য আলোচনা করার জন্য স্যারকে প্রধান অতিথি হিসেবে আমরা এনেছি। সেটা হচ্ছে আমরা জুরিসপ্রুডেন্স নিয়ে আজকে আলোচনা করব, জুরিসপ্রুডেন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো স্যারের মতো একজন স্কলারকে আমি কোনো প্রশ্ন করে স্যারকে সীমাবদ্ধ করতে চাই না জুরিসপ্রুডেন্সে। স্যারকে আমি আহ্বান করব যে স্যারের জুরিসপ্রুডেন্স এন্ড ইন অ্যাপ্লিকেশনের ব্যাপারে স্যার আমাদেরকে মানে এখন বক্তব্য রাখবেন। ঢাকা ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর মাইমুল হাসান খান স্যার। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আজকের বিষয়বস্তু যেমনটি বলা হয়েছে, জুরিসপ্রুডেন্স। এই বিষয়টিকে সাধারণত দুর্বোধ্য, রসকসহীন, অপ্রয়োজনীয় বিষয় বলেই অধিকাংশ মানুষ, বিশেষ করে আইনের ছাত্র শিক্ষকরা মনে করে অনেক ক্ষেত্রে। আসলেই কি তাই? এই বিষয়টা আমরা আজকে দেখব। জুরিসপ্রুডেন্সের সাধারণ নাম বলা হয় গ্রামার অফ লজ, দেন বলা হয় সায়েন্স অফ ল, ফিলোসফি অফ ল। কিন্তু এইসব নাম কোনোটাই যে খুব একটা সঠিক না তা প্রমাণ পাওয়া যায় জগৎ বিখ্যাত আইন বিজ্ঞানী যাদেরকে আমরা বলি, তারা যে এই বিষয়টাকে আইনের বিজ্ঞান না মনে করে অন্য কিছু মনে করে, সেটা তাদের বইপত্র থেকে দেখা যায়। তো কেন আইনের বিজ্ঞান না হয়ে অন্য কিছু হবে? আসলে এক কথায় বলতে গেলে জুরিসপ্রুডেন্সকে আপনি আইনের শাস্ত্রীয় জ্ঞান বলতে পারেন। আইন শাস্ত্রীয় জ্ঞান যেটা আইনের ধারার জ্ঞান না, আইনের বিধিবিধানের জ্ঞান না, বরং শাস্ত্রীয়ভাবে আইন সম্পর্কে যে জ্ঞান, সেটাকেই জুরিসপ্রুডেন্স বলে। কয়েক বছর আগে প্রায়ত ডরকিন তার প্রথম বই শুরুই করেছেন লজ এম্পায়ার। অস্টিন তার বই শুরু করেছেন প্রভিন্সেস অফ জুরিসপ্রুডেন্স। তাহলে দেখা যাচ্ছে এই শাস্ত্রীয় আইনের জ্ঞানটা মূলত কোনো আইনের বিশেষ শাখার জ্ঞান নয়। আইনের একটা সাম্রাজ্য আছে। এখন এই সাম্রাজ্য কত বড়, এই সাম্রাজ্যের বিস্তৃতি কত, এই সাম্রাজ্য অন্য জ্ঞানের সাম্রাজ্যকে কতখানি প্রভাবিত করে, এটি হচ্ছে মূলত জুরিসপ্রুডেন্স। মানব সভ্যতার ইতিহাসে যে দুই তিনটি
বিষয় মানুষ পড়াশোনা শুরু করে, তার মধ্যে আইন একটি, অঙ্ক একটি, দর্শন শাস্ত্র আরেকটি। এরপরে আস্তে আস্তে ইতিহাস, অন্যান্য সাবজেক্ট আসতে থাকে। বিষয়বস্তুর বিবেচনায় এই যে আমরা লিগ্যাল থিওরিজ বলি জুরিসপ্রুডেন্সকে, এই কথাটা আমরা ছাত্রদেরকে বোঝানোর জন্য বলি যে এখানে বেশ কিছু তাত্ত্বিক জ্ঞান আছে যা পরবর্তীতে বাস্তব জীবনে কাজে লাগে। এখন সমস্যা হচ্ছে এই বাস্তব জীবনে কখন কোথায় কার কি কাজে লাগবে এইটা আগে থেকে বলে দেওয়া সম্ভব না। এর কারণে একটা অনিশ্চয়তা দেখা যায়। আর আইন নিজে অত্যন্ত প্রিসাইজ, অত্যন্ত কনক্রিট, অত্যন্ত যুক্তিযুক্ত এবং আনএম্বিগুয়াস একটা বিষয়। তাহলে জুরিসপ্রুডেন্স এখানে কিভাবে লকে সাহায্য করবে? আসলে মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমরা জুরিসপ্রুডেন্সকে বাংলাদেশের প্রেক্ষিতে অনেকটা করোনা রোগের মতো করে ফেলেছি। যে কোনো কিছুকেই জুরিসপ্রুডেন্স বলে চালিয়ে দেওয়া যায়, আবার কোনোটাই জুরিসপ্রুডেন্সের অংশ না। তাহলে এটা করোনা ডিজিজের ফেনোমেনার মতো হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাবে যে আইনের যত শাখা প্রশাখা আছে, প্রত্যেক শাখা প্রশাখারই একটা নিজস্ব জুরিসপ্রুডেন্স আছে। তাহলে এত জুরিসপ্রুডেন্স দিয়ে আপনি কি করবেন? আপনি আন্তর্জাতিক আইন পড়েন, সেখানেও জুরিসপ্রুডেন্স আছে। আন্তর্জাতিক আইনের ভিতরে আবার পাবলিক প্রাইভেট যেটাই পড়েন সেখানেও নিজস্ব জুরিসপ্রুডেন্স আছে। আবার ন্যাশনাল ল এর যেই শাখাতেই আসেন না কেন, সেটা ক্রিমিনাল ল হোক, সিভিল ল হোক, সেটা কমার্শিয়াল ল হোক, সেটা ফ্যামিলি ল হোক, সব জায়গাতেই জুরিসপ্রুডেন্স। তো আসলে পৃথিবীতে শক্তিশালী দেশগুলোর মধ্যে যাদেরকে আমরা বলি ভ্যাটো পাওয়ার, জাতিসংঘে নিরাপত্তা পরিষদে যাদের ভ্যাটো পাওয়ার আছে, এইটা আইনের কারণে আছে, এটা জুরিসপ্রুডেন্সের কারণে নাই। এইভাবে যদি কথাটা ধরা যায় তাহলে কি দেখা যাবে? আর বাস্তবে এটা আশ্চর্য ব্যাপার যে এই 5টি দেশের জুরিসপ্রুডেন্স অত্যন্ত দুর্বল, বরং এর বাইরে যারা আছে সেখানে 2-3টা রাষ্ট্রকে পাওয়া যায় যাদের জুরিসপ্রুডেন্স অত্যন্ত শক্তিশালী। আর ইদানিং কালে চাইনিজ জুরিসপ্রুডেন্স খুবই শক্তিমত্তার সাথে অগ্রসর হচ্ছে। যখন আমরা এই কথাটা বলি যে কোথাও জুরিসপ্রুডেন্স শক্তিশালী, কোথাও জুরিসপ্রুডেন্স দুর্বল, তখন সবাই আপনাকে বলবে যে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, লিগ্যাল সিস্টেমের দিকে আপনাকে আলোকপাত করতে বলবে। তো লিগ্যাল সিস্টেম কোথায় শক্তিশালী, কি ইন্ডিকেটর দিয়ে আপনি এটা ঠিক করবেন? পৃথিবীতে এখন আইনের কারণে যত মানুষ জেল খাটতেছে, এই জেল খাটা লোকদের ভিতর প্রায় 50% হচ্ছে আমেরিকান ও রাশিয়ান। অথচ তারা দুইজনে মিলে পৃথিবীর 5%, 5.5% মানুষ। তাহলে কি এত বেশি মানুষ আপনি জেলখানায় রাখলে বলবেন আইন ব্যবস্থা শক্তিশালী? নাকি নর্ডিক অঞ্চলের কিছু রাষ্ট্র দিন দিন বলতেছে জেলখানার কোনো প্রয়োজন নেই, কারণ যদি কেউ সত্যি বড় অপরাধ করে তাকে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তাকে ঘরে বসেই শাস্তি দেওয়া যাবে, যেহেতু টেকনোলজির উন্নতি হয়ে গেছে। এখন এই যখন আলোচনা চলতে থাকে তখন এগুলি কি জুরিসপ্রুডেন্সের আলোচনা নাকি আইনের ধারা উপধারার আলোচনা? এই বিষয়টা খুব সাংঘাতিকভাবে সুনির্দিষ্টভাবে মীমাংসিত নয়। আবার
জাস্টিস বলতে আমরা কি বুঝি সেইটা যখন আপনি জিজ্ঞাসা করবেন, তখন দেখা যাবে যে জাস্টিস নানা রকম হতে পারে। এখন কেউ বলবেন, মুসলমান ছাত্ররা বলবেন যে ইসলামিক জাস্টিস হতে পারে, খ্রিস্টান জাস্টিস হতে পারে, ওয়েস্টার্ন জাস্টিস হতে পারে, চাইনিজ জাস্টিস হতে পারে। আসলে এইভাবে জাস্টিসকে দেখা যাবে না। ওইটা একটা ওইটি একটি কি বলা চলে, একটা দেশীয় সিস্টেমের অধীন জাস্টিস। জাস্টিসকে দেখতে গেলে আপনাকে রাদার বলতে হবে অ্যাক্সিডেন্টাল জাস্টিস, ইনসিডেন্টাল জাস্টিস, কজাল জাস্টিস, অ্যাডভার্সারিয়াল জাস্টিস, নরমাটিভ জাস্টিস, হিউম্যান জাস্টিস। এইভাবে আপনি হয়তো অসংখ্য শ্রেণী বিভাগ করতে পারেন। কিন্তু আজকাল যে সব জায়গায় জাস্টিস কিনতে হচ্ছে, ইউ হ্যাভ টু বাই দ্য জাস্টিস। তো কেন আপনাকে বাই করতে হবে জাস্টিস, কেন কিনতে হবে? কারণ সরকারি ব্যবস্থার অধীনে সরকার আপনাকে এটা ফ্রি সার্ভিস দেবেন। আপনি আইন আদালত যাই করবেন আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে, উকিলের কাছে করতে হবে, ন্যায়সঙ্গত ভাবে করতে হবে, অন্যায় ভাবে করতে হবে। তাহলে সেজন্য আইন ব্যবস্থাগুলোর খুবই দুরবস্থা চলতেছে বিশ্বে। এখন জাস্টিস তাইলে কি আনঅফিসিয়াল হবে? গভর্নমেন্টাল জাস্টিস কি অফিসিয়াল জাস্টিস বলবো, আর বাকি সব জাস্টিস কি আমরা আনঅফিসিয়াল বলবো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে প্যারালাল সিস্টেমে যেতে হবে। প্যারালাল সিস্টেমের অর্থ হচ্ছে একটা দেশে কোর্টের সিস্টেমও থাকবে, আপনার একটা দেশে এডিআরও থাকবে, একটা দেশে আরবিট্রেশনও থাকবে, একটা দেশের বিরাট সংখ্যক মামলা মোকদ্দমা কন্ট্রাক্ট লয়ের অধীনে মীমাংসিত হবে। এখন এই সবগুলো যে ভিন্ন ভিন্ন প্যারালাল সিস্টেম বা ভিন্ন ভিন্ন আইন, এই সবগুলো মিলে আইনের একটা দর্শন সৃষ্টি হয়। সেই দর্শনটা আবার সেই ফিলোসফি আবার দেখা যায়, এইটা অনুভব করা যায়, এইটা বোঝা যায়, এটির পেছনে ঘোরা যায় বুঝার জন্য। কিন্তু লিগ্যাল ব্যাটেল ইন দ্য কোর্ট রুম, এইটা এখন আর ব্যাটেল না হয়ে এখানে কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের মতো হয়ে যাচ্ছে। এখন যত বেশি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের দিকে অগ্রসর হয়, ততই আমরা মনে করি এটা ভালোর দিকে যাচ্ছে, কারণ মানুষ তাদের স্বাধীনতা ভোগ করতে। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষের মধ্যে যে কিছু মানুষ অনেক শক্তিশালী, কিছু মানুষ অনেক দুর্বল, সে যে বিবেচনাই করে, সেটা রাজনৈতিক বিবেচনায়, অর্থনৈতিক বিবেচনায়, সামাজিক বিবেচনায়, যে কোনো বিবেচনায় মানুষের মাঝে মানুষের পার্থক্য এত বেশি হয়ে গেছে যা পূর্বে কখনো দেখা যায়নি। অথচ আইনের একটা মৌলিক ব্যঞ্জনা হচ্ছে যে সকল মানুষ আইনের কাছে সমান, কিন্তু আইন তো সমান করতে পারতেছেন। এখানে অমর্ত্য সেনকে দেখবেন, তিনি জাস্টিস বইতে নানাভাবে বলার চেষ্টা করতেছেন। এখানে অবশ্য একটা মজার কাহিনীও আপনাদের শোনাতে পারি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আর ডরকিন তো একই জায়গায় বহু বছর একসঙ্গে কাজ করেছেন, শিক্ষকতা করেছেন, বইপত্র লিখেছেন, জগৎ বিখ্যাত হয়েছেন, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন। আইনে নোবেল পুরস্কার নাই দেখে হয়তো লোকজন ওনার নাম ওইভাবে শুনে নাই, তো আপনি একে অপরের বই পড়েন কিনা? তো অমর্ত্য সেন বলতেছেন যে হ্যাঁ, ওনার বেশ কটা বই আমি পড়েছি, তবে আমি সামান্যই বুঝেছি। তো বলে এটা কেমন কথা, ডরকিনেরও তো একটা বিরাট বিষয়বস্তু হচ্ছে জাস্টিস, লিগ্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম। তখন ওরাই আবার ডরকিনকে জিজ্ঞেস করছে, আপনি কি অমর্ত্য সেনের জাস্টিস এবং অন্যান্য বই পড়েছেন?
বলে হ্যাঁ আমি গভীর মনোযোগ দিয়ে পড়েছি, পড়তে বেশ ভালোই লাগলো, কিন্তু এই দিয়া কি অর্থ মিন করতে চাইতেছে বাস্তব জীবনে তিনি, আমি সেটা তেমন কিছু বুঝিনি। তো এই দুইটা বিশাল ব্যক্তি তারা যদি একে অপরের কথা না বুঝে, তাহলে আমরা কিভাবে এইসব জিনিস বুঝবো? এইটা বোঝার জন্য আরেকটু পেছনে যেতে পারেন আপনি। সবচেয়ে বেশি বিতর্ক করেছে সম্ভবত হার্ট এবং ক্যালসন। তাদের বিতর্ক শোনার জন্য শত শত না হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তো ওনারা যখন পরিণত বয়সে, ওনাদের যখন বইপত্র অনেক হয়ে গেল, হার্ট যখন কনসেপ্ট অফ ল লিখে নাম করে ফেললো, আর ক্যালসন তো অনেক বইপত্র লিখে অনেক নাম করলো, তো ওনাদেরকে ওনারা একে অপরকে জিজ্ঞাসা করতেছে আসলে আমরা একে অপরকে কেমন বুঝি। তো একজন বলতেছে আমার মনে হচ্ছে ইদানিং আপনাকে আমি বুঝতে শুরু করেছি। তো অন্যজন বলতেছে আমার কাছেও কিন্তু তাই মনে হচ্ছে, আমরা একে অপরকে বুঝতে শুরু। এটা হইলো ওনাদের 50 বছর 60 বছর ধরে ওনারা জুরিসপ্রুডেন্স পড়ে বই। এখন এইটা এমন হচ্ছে কেন? কারণ হচ্ছে জুরিসপ্রুডেন্সের অনেকগুলি লেভেল আছে, এইখানেই আমাদের সমস্যা। এটা যেমন ফিলোসফিক্যাল লেভেলে আছে, এটা আবার অ্যাপ্লিকেশন লেভেলে আছে, আর মাঝখানে অসংখ্য লেভেল। ভল্টেয়ার থেকে নম চমস্কি যখন বলে যে আমি যদি আমার শত্রুকে কথা বলার স্বাধীনতা না দেই বা তাকে পরিপূর্ণভাবে মত প্রকাশের স্বাধীনতা না দেই, তাহলে বুঝতে হবে আসলে আমি স্বাধীনতায় বিশ্বাস করি না, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি না। এই যে ধারাটা, এই ধারাটা সাংঘাতিক। এখন এই ধারাটা যতই সাংঘাতিক হোক, এখানে অ্যাবসলিউটিজমের স্থান নাই। আইনের কাছে নরমাটিজমের স্থান আছে, আর জুরিসপ্রুডেন্সের কাছে নরমাটিজমের স্থানও তত বড় না। হিউম্যানিটি বরং বড়, ইউনিভার্সালিটি বরং বড়, কমিউনালিটি বরং বড়, জাস্টিস বড়, কনফ্লিক্ট অফ ল বড়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বড়, কনফ্লিক্ট অফ জেন্ডার বড়, কনফ্লিক্ট অফ রিচ অ্যান্ড পুয়ার বড়, কনফ্লিক্ট অফ সিস্টেম বড়। এই ধরনের অসংখ্য সিস্টেম যে একে অপরকে পুল এন্ড পুশ করে, এইটা নিয়েই জুরিসপ্রুডেন্স আলোচনা করে। তো এত কিছু করলে জুরিসপ্রুডেন্স আসলে কাজটা, আসল কাজটা করে। জুরিসপ্রুডেন্সের আসল কাজ হচ্ছে পরীক্ষা করে দেখা কোন কোন লিগ্যাল সিস্টেমের ভিতরে কতখানি পাগলামি আছে, কতখানি অবাস্তব দিক আছে, কতখানি ধোঁকাবাজি আছে, কতখানি অসঙ্গতি আছে, কতখানি অসামঞ্জস্যতা আছে, কতখানি অনৈতিক কাজ আছে। এই যে ম্যাকিয়াভেলিয়ান থিওরি থেকে বেরিয়ে এসে অ্যাবসলিউট মরালিটির কান্টের আসলো কয়েকশো বছরে, এর ভিতর দিয়ে গ্রোটিয়াসরা বেরিয়ে আসলো। এই দীর্ঘ সময় ধরে জুরিসপ্রুডেন্স বহু আইনের ভিতরে অনেক ভুল ত্রুটি বের করে দেখিয়েছে। আইন নিজে একটা ক্ষণভঙ্গুর জিনিস, যে কোনো সময় এটা মরে যেতে পারে। যত দাপটের সাথেই একে সৃষ্টি করা হয়, যত বড় শক্তি এর পেছনে থাকুক না কেন, এই শক্তির চাইতেও বড় হচ্ছে ন্যায় অন্যায়ের শক্তি, সত্য মিথ্যার শক্তি, সুন্দর অসুন্দরের শক্তি, মানবতার শক্তি, মানব অধিকারের শক্তি, নারী অধিকারের শক্তি, শিশু অধিকারের শক্তি। কোনো অধিকারই না, অধিকার ছাড়া
অধিকারের অধিক দেবেন, এইটা জুরিসপ্রুডেন্সের একটা অন্যতম বিষয়। অর্থাৎ আপনি পেশি শক্তির চাইতে, দেশি শক্তির চাইতে, বিদেশি শক্তির চাইতে আপনার আইনের যুক্তি বুদ্ধিকে এমন পর্যায়ে নিয়ে আসবেন যে আইনের রোগ ঠিক করবে, কোন আইনে কি রোগ দেখা দেয়। এখন একটা আইনের শাখায় যখন রোগ দেখা যায়, তখন অন্য আইনের শাখাতেও রোগ দেখা। যদি ফ্যামিলি ল রোগে আক্রান্ত হয়, তাহলে সাইবার ল আক্রান্ত। যদি কনস্টিটিউশনাল ল রোগে আক্রান্ত হয়, সেখানে সিভিল ল, ক্রিমিনাল ল, কমার্শিয়াল ল, সব লই, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, সব লই রোগে আক্রান্ত হবে। সেই জন্য এই ল গুলো কি করে, তাড়াতাড়ি তাদের মধ্যে কনফ্লিক্ট মিটিগেট করার চেষ্টা করে নিজেকে জীবন্ত রাখার স্বার্থে। এখন জুরিসপ্রুডেন্সের সমস্যা হচ্ছে, কোন জুরিসপ্রুডেন্সের থিওরি অন্য জুরিসপ্রুডেন্সের থিওরির সাথে নিজেকে মিটিগেট করার অবস্থানে মুখোমুখি করে না, বরং প্যারালাল সিস্টেম হিসেবে গ্রো করার চেষ্টা করে। মনে করেন, আমরা যদি ইংলিশ কলোনিয়াল ল ধরি, যেটা দ্বারা আমরা এখনো শাসিত এবং শোষিত, তাহলে এইটা কিন্তু খোদ যেখানে সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু নাই। তাদের ইংলিশ জুরিসপ্রুডেন্স আর ইংলিশ কলোনিয়াল জুরিসপ্রুডেন্স এক জিনিস না। তারা কলোনিয়াল জুরিসপ্রুডেন্সটা আমাদের কাছে বিক্রি করে চলে গেছে, আমরা সেটা হাতড়ে বেড়াচ্ছি, তার উপর নির্ভর করে ল তৈরি করতেছি, কিন্তু তারা এটা ফেলে দিয়েছে। তাদের ভূমিতে তারা নিজস্ব সিস্টেম, নিজস্ব ধ্যান ধারণা বৃদ্ধি করে। যদি তাই না হবে, তাহলে আমরা বলতে পারি না যে ইংলিশ কলোনিয়াল সিস্টেম ইংল্যান্ডে কাজ করে। এমন কোন প্রমাণ আপনি খুঁজে পাবেন না যে ইংলিশ কলোনিয়াল জুরিসপ্রুডেন্স ইংল্যান্ডে কাজ করে। যদিও ডরকিন বলেছেন যে ইংলিশ জুরিসপ্রুডেন্স আর জার্মান ফ্যাসিস্ট জুরিসপ্রুডেন্সের মধ্যে পার্থক্য খুবই সামান্য, এবং এইটা বলে তিনি অনেক ঝড়ের মুখেও পড়েছেন। তিনি পরবর্তী সময় এটা তিনি প্রমাণও করেন। এর কারণ কি, জুরিসপ্রুডেন্স কেন একটা সিস্টেম আর একটা সিস্টেমের সঙ্গে মুখামুখি না গিয়ে তারা প্যারালালি নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করে? তার কারণ হচ্ছে এই ধারণাগুলো অনেক বড় এবং সফিস্টিকেটেড। এই ধারণাগুলো একদিনে সৃষ্টিও হয় না, একদিনে ধ্বংস হয় না। আইন যেমন দ্রুত সৃষ্টি হইতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, জুরিসপ্রুডেন্স কিন্তু একদিনে সৃষ্টিও হবে না, একদিনে ধ্বংস হয়ে যাবে। এখানে অনেক স্কুল সৃষ্টি হবে, অনেক থিওরি সৃষ্টি হবে। কোনটা কখন থিওরি হিসেবে কার্যকর থাকবে বা থাকবে না, সেইটার ক্ষেত্রে এখানে সায়েন্টিফিক পদ্ধতি বলতে কি বুঝাবে, গ্রামাটিক্যাল পদ্ধতি বলতে কি বুঝাবে, থিওরিজ বলতে কি বুঝাবে, বা ডক্ট্রিনাল ইন্টারাকশন বলতে কি বুঝাবে, এই ডক্ট্রিন যখন আপনি আসবেন, ডক্ট্রিনাল ইন্টারাকশনে যখন আসবেন, তখনই থিওরিগুলি পাকাপোক্ত হওয়া শুরু করে। একটা সহজ উদাহরণ দিলে হয়তো আপনারা ব্যাপারটা বুঝবেন সহজে, যে ইদানিংকালে মুসলিম বিশ্বে সাংঘাতিক ভাবে বলতেছে ইসলামিক জুরিসপ্রুডেন্স, ব্রিটিশরা বলেছে মোহামেডান জুরিসপ্রুডেন্স, মোহামেডান ল। আর ল হলে আর সেটা জুরিসপ্রুডেন্স হবে না। ল এর রাজ্য আলাদা, জুরিসপ্রুডেন্সের রাজ্য আলাদা, কিন্তু এর অর্থ এই নয় যে জুরিসপ্রুডেন্স লকে কিছু বলবে না, বরং জুরিসপ্রুডেন্স ল এর ভাগ্য নির্ধারণে তার অনেক ভবিষ্যৎবাণী বলে যাবে। এখন এই যে ডিফারেন্ট স্কুল দাঁড়ায়, মনে করেন ইসলামের ক্ষেত্রে যদি ধরেন, প্রায় 200 বছর লেগেছে 4-5টা স্কুল ডেভেলপ করতে। এখন এই স্কুলগুলো ডেভেলপ করার পরে এগুলির নাম হয়ে গেল মাযহাব। এই মাযহাবী আইন দ্বারা চলবে নাকি দেশীয় আইন দ্বারা চলবে, এইটা নিয়ে বিতর্ক অনেক থাকলেও দেখা গেল যে আসলে বিরাট সংখ্যক মানুষ একটা মাযহাবেরই অনুসারী হয়ে যায়। তো এইটা হচ্ছে আরেকটা সমস্যা। প্যারালাল সিস্টেম থাকলেও পপুলার সিস্টেম খুব বেশি হয় না। এখন
স্কুল যখন সৃষ্টি হয়ে যায় তখন পজিটিভিজম সৃষ্টি হবেই, অর্থাৎ সরকারি আইন যেটা করে দিবে সেই মতো বিচার করা, রুল অফ ল এর কথা আপনি বলবেন। কিন্তু সরকারি বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা যখন শক্তিশালী হতে থাকবে তখন তার অধীনে বা তার কাছে দাঁড়ে আনঅফিসিয়াল ব্যবস্থাটাকে সে টিকতে দিবে চাইবে না। যেমন ইংলিশ কলোনিয়াল ল এখানে এসে প্লুরালিস্টিক সিস্টেমে তারা কিছুতেই গেল না। এখানে হিন্দুরা হিন্দুদের দ্বারা, মুসলমানরা মুসলমানদের দ্বারা, তারা বলল অ্যাংলো মহামডান, অ্যাংলো হিন্দু, এই ধরনের অ্যাংলো শব্দ লাগিয়ে দিয়ে তারা এটা চালানোর চেষ্টা করে। তাতে কিন্তু কোনো জুরিসপ্রুডেন্স সৃষ্টি হয় না, কিছু ল সৃষ্টি হয়। এবং এই ল গুলি যে ক্ষতিকারক ছিল তখনও এখনো, এটা প্রমাণিত হয়ে গেছে। এ বিষয়ে আমি এখন যাব না। তবে পজিটিভিজম আপনি যত শক্ত করেই বানান না কেন, বাস্তব জীবনে এটা সফট অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে। এই যে শক্ত থেকে সফটে যাচ্ছে, এই প্রক্রিয়াটা বুঝার জন্য, জানার জন্যই জুরিসপ্রুডেন্স আপনাকে জানতে হবে। এইটা জানা বুঝার জন্যই আপনাকে একটা প্লুরালিস্টিক সোসাইটি স্থাপনের ক্ষেত্রে জাস্টিস সকলের জন্য নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। গরিব দেখে তার বিচার পাওয়ার অধিকার থাকবে না, এই কথা আপনি জুরিসপ্রুডেন্সের আলোকে বলতে পারবেন না। কিন্তু আইন কিন্তু আসলে বাস্তব পক্ষে বলে দিবে, আপনি কোর্ট ফি দিতে পারেন নাই, আপনি লয়ারের ফি দিতে পারেন নাই, আপনি কাগজপত্র তুলতে পারেন নাই। আমাদের দেশের ক্ষেত্রে আপনি বলতে পারবেন আপনার ঘুষ দিতে পারেন নাই। এখন আইনের মাথা খারাপ হয়েছে এটা বোঝা যাবে কি? এখন ধরেন বার কাউন্সিলের পরীক্ষা দিবেন আপনার। এখন দেখেন, যে কোনো বার কাউন্সিল পরীক্ষার্থীকে যদি আপনি জিজ্ঞেস করেন 26 তারিখ কি পরীক্ষা হবে, সে আপনাকে বলবে হ্যাঁ বার কাউন্সিল তো নিষেধ করে। কিন্তু তার কথা থেকে বোঝা যাবে সে নিশ্চিত না যে হবে। তো এটা আইন তাহলে তাকে অনিশ্চয়তার মধ্যে ফেলবে। যে আইন তার ভোক্তাদের, অর্থাৎ তার কনস্টিটিউয়েন্সিদের, অর্থাৎ যারা এটার বেনিফিশিয়ারি হবে তাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে, সেই আইনের মাথা খারাপ হয়েছে মনে করতে হয়। সেই আইন রোগাক্রান্ত হয়ে গেল। এটাকে অনেকে বলে যে অবসলিট হয়ে গেছে, আইনটা কাগজে হয়ে গেছে। কাগজের ভিতরে লেখা আছে আইনটা, বাস্তবে কি হবে আমরা জানি না। কাগজে আমার সমান অধিকার আছে, বাস্তবে আসলে কি হবে আমি জানি না। এখন আইন কি প্লুরালিস্টিক না হয়ে কমিউনালিস্টিক হইতে পারে? আইন কি কমিউনিস্টিক হইতে পারে, সোশ্যালিস্টিক হইতে পারে, ক্যাপিটালিস্টিক হইতে পারে? হ্যাঁ হইতে পারে, হইতে পারবে না? এমনকি জুরিসপ্রুডেন্সও ক্যাপিটালিস্টিক হইতে পারে, সোশ্যালিস্টিক হইতে পারে, কমিউনালিস্টিক হইতে পারে। কিন্তু এটা টিকবে কিনা, থাকবে কিনা, সেটা হলো বড় বিষয়। এবং কতদিন থাকবে? কমিউনালিস্ট যারা সাম্প্রদায়িকতার ভিত্তি করে যারা জুরিসপ্রুডেন্স তৈরি করার চেষ্টা করেছে তাদেরটা টিকে নাই। যারা স্কুল বেসড করে করার চেষ্টা করেছে তাদেরটা টিকেছে। এখন জুরিসপ্রুডেন্স অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্যাটনের বইতে পাবেন, আমার বইতেও পাবেন। আমি আসলে আজকে যে আলোচনাটা করতেছি আমাকে বলেছিল আমার বইয়ের আলোকে আলোচনা করতে। আসলে আমার বইয়ের আলোকে আলোচনা করা আমার জন্য একটু দূর হবে না, কারণ বই লেখা হয়ে যাওয়ার পরে পাঠক এটাকে ক্রিটিক্যালি দেখা শুরু করার আগে অথর নিজে ক্রিটিক্যালি দেখতে বাধ্য। যে আমার যে ইন্ট্রোডাকশন টু লিগ্যাল থিওরিজ বেসিক জুরিসপ্রুডেন্সিয়াল স্টাডিজ সেকেন্ড এডিশন, এই বইয়ের আলোকে আজকে আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করে। তো আসলে জুরিসপ্রুডেন্সের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কম, আইনের চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অহরহই ঘটে। আইন পঙ্গু হয়, আইন মরে যায়। এখানে আইনকে রক্ষা করার কোনো উপায় থাকে না, জুরিসপ্রুডেন্স বেঁচে থাকে। জুরিসপ্রুডেন্সকে অত সহজে মারা যায় না, কারণ জুরিসপ্রুডেন্স হচ্ছে কিছু আইডিয়ালের অনেক গভীর চিন্তা ভাবনা। এখন যদি জুরিসপ্রুডেন্সকে লিগ্যাল ফিলোসফি বলে, তাহলে হোয়াট অ্যাবাউট পলিটিক্যাল ফিলোসফি বা ফিলোসফি ইটসেলফ? এখানে একটা সমস্যা দেখা দেবে। সেই জন্যই ডরকিনি বলেন, অস্টিনি বলেন,
এনারা সবসময় চেষ্টা করেছে আইনের সাম্রাজ্য বলতে। এখন আইনের সাম্রাজ্য আইন জগতের বাইরেও বিশালভাবে বিস্তার করে। এই আইনের সাম্রাজ্যটা এত বড় যে এইটাকে কোনো নরমাটিভ ফাংশন দিয়ে বোঝা যাবে না। জুরিসপ্রুডেন্স আইনকে স্কুল ভিত্তিক ছাড়াও যেভাবে দেখতে চাইবে আইনকে, যে আইন ডেসক্রিপটিভ হইতে পারে, আইন প্রেসক্রিপটিভ হইতে পারে, আইন নরমাটিভ হইতে পারে, এখন আইন ডিক্টেটোরিয়াল হইতে পারে, আইন ফ্যাসিস্ট টাইপের হইতে পারে। এখন যখন এটা ডেসক্রিপটিভ হবে তখন এটার ধরন একরকম, এটা যখন প্রেসক্রিপটিভ হবে তখন এটার ধরন একরকম, আর এটা যখন নরমাটিভ হবে তখন এটার ধরন একরকম। অর্থাৎ এই যে বিভিন্ন রূপে আইন আসে, এইটার বিভিন্ন সিস্টেমে আইন আসে, তার উপর ভিত্তি করে যে আইনের সাম্রাজ্য গড়ে ওঠে সেটাই হচ্ছে জুরিসপ্রুডেন্সের জগৎ। এখানে ইতিহাসের জগৎ আছে, এখানে দর্শনের জগৎ আছে, এখানে পলিটিক্যাল থিঙ্কারদের জগৎ আছে। একটা কথা বলে রাখলে ভালো হয়, আসলে আইন নিয়ে গবেষণা যারা করে তাদেরকে দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে তিন ভাবে ধরতে পারে। একটা হচ্ছে তারা ভিতরের লোক, আইনের ভিতরের লোক, অর্থাৎ বিচারক, লয়ার, জুরিস কনসাল্ট, এমনকি লেজিসলেটিভ বডিজ, জুডিশিয়ারি বডিজ, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ, এরা যেটা করে। এখন এইটা খুব দ্রুতই সরকারি ব্যবস্থাপনার সাথে জড়িয়ে যায়, সে কারণে এখানটা আর বেশি দূর অগ্রসর হতে পারে। তাইলে এর বাইরে যারা পলিটিক্যাল থিঙ্কার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রিফর্মিস্ট, এরা যখন বলে তখন এরা মুক্ত মনে আইনকে সমালোচনা করা শুরু করে। সে কারণেই হয়তো দেখা যাবে জুরিসপ্রুডেন্সের জ্ঞান সৃষ্টির পেছনে আইনজ্ঞদের অবদান 50% বেশি না, আর 50%ই হচ্ছে বা তারও বেশি হচ্ছে আইনের বাইরের লোক। এরা আইনের জগতের বাইরের লোক, দর্শন শাস্ত্রের লোক, এরা অনেকে আবার পলিটিক্যাল সায়েন্টিস্ট, এরা আবার অনেক সোশিয়োলজিস্ট, এরা আবার কেউ কেউ অ্যানথ্রোপোলজিস্ট, এরা কেউ কেউ আবার মিক্সড পদ্ধতি থেকে, ইন্টারডিসিপ্লিনারি পদ্ধতি থেকে বেড়ে ওঠা। এই যে আইনকে সীমাবদ্ধ করা যায় না, জুরিসপ্রুডেন্স করতে দেয় না, এর অর্থ হচ্ছে আইনের এই সাম্রাজ্যে সবাইকে কিছু না কিছু স্থান দিতে চায়, চিন্তার জগতে হোক, বাস্তবতার। তখন এই বিশাল সাম্রাজ্য যখন আসে তখন এটা কিন্তু সাম্রাজ্য ছোট হয়ে আইন ব্যবস্থার কাছে আসে, এবং আইন ব্যবস্থার কাছে এসে সে বলতে থাকে যে তুমি প্রিসাইজ হও কিন্তু অনৈতিক হইও না, তুমি কনক্রিট হও কিন্তু মানুষের উপর অত্যাচার করো, তুমি সহজবোধ্য হও, নিষ্ঠুর হইও না, তুমি কঠিন হও কিন্তু এত দুর্বোধ্য বা জটিল হইও না যাতে মানুষ তোমাকে মানতে না পারে। এই যে অবস্থাটা, এই অবস্থাটাই আপনাকে জুরিসপ্রুডেন্সের এরিয়াতে ভাই কি হইল? আজার ভাই শোনা যাচ্ছে না আপনাকে। লাইনটা কি কেটে গেছে? আমি আমার বক্তব্য এখানে শেষ করি, প্রশ্ন নিতে থাকেন। আমার মনে হয় সেটাই ভালো। লাইন মনে হয় একবার কাটলো নাকি? শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে? এতক্ষণ পরিষ্কার শোনা গেছে? আচ্ছা, তো স্যার এতক্ষণ পরিষ্কার আমরা শুনতে পাচ্ছি। স্যার আপনি আরেকটু কন্টিনিউ করেন স্যার, আমাদের সময় আছে স্যার। আপনি যেটা নিয়ে আলোচনা করতেছিলেন এটা স্যার করেন স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একদিকে হচ্ছে থিওরিজ, আরেকদিকে হচ্ছে স্কুলস, আরেকদিকে হচ্ছে অনেক কিছু কনসেপ্ট। দেখো, জাস্টিস ছাড়া তো সমাজ চলবে না, কিন্তু জাস্টিসের ভিত্তি তো ল হইতে হবে। কিন্তু শুধু লই কি জাস্টিসের ভিত্তি হবে? শুধু ল যদি জাস্টিসের ভিত্তি হয়,
আমরা 17 কোটি মানুষ, প্রতিদিন যদি আমরা একটা ফ্যামিলি একটা মামলা নিয়ে আইনের দরজায় যায়, তাইলে অন্তত 1 কোটি মামলা হয়ে যাওয়ার কথা, কমপক্ষে 2 কোটি 3 কোটি হইতে পারে কোনোদিন। তাইলে দেখা যাচ্ছে আইন সব কিছুর সমস্যার সমাধান দেবে না। তাহলে কে দেবে? জুরিসপ্রুডেন্স এটা আপনাকে বলবে যে সমাজকে কতখানি দেওয়া যায়, ইনস্টিটিউশনকে কতখানি দেওয়া যায়, শিক্ষা প্রতিষ্ঠানকে কতখানি দেওয়া যায়, মা বাবাকে কতখানি দেওয়া যায়, ফ্যামিলি ইউনিটকে কতখানি দেওয়া যায়, মহল্লা বা কমিউনিটিকে কতখানি দেওয়া যায়, প্রফেশনাল গ্রুপগুলিকে কতখানি অধিকার দেওয়া যায়। এইভাবে আইন নিজের অবস্থানটা খুব ছোট করে রাখবে যাতে করে সে কার্যকর হতে পারে। আর যে বিশাল অংশ ছেড়ে দিয়ে আসবে, এইটা জুরিসপ্রুডেন্সের এরিয়াতে ছেড়ে দিয়ে আসবে। জুরিসপ্রুডেন্স তাকে আইনগত শিক্ষা দীক্ষা দিয়ে, তাকে ভালো মন্দ শিক্ষা দিয়ে, তাকে সুন্দর অসুন্দর শিক্ষা দিয়ে, তাকে সত্যবাদিতার দিকে ধাপিত করার উপকার দেখে দিয়ে জুরিসপ্রুডেন্সের সাম্রাজ্যে বসবাস করতে পারে। অর্থাৎ জুরিসপ্রুডেন্সের সাম্রাজ্যে বসবাস করলে আপনি নৈতিকভাবে ভালো থাকবেন, আপনি ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকবেন, আপনি আইনকে যথাসম্ভব অ্যাভয়েড করবেন। কি জন্য? আইন তো যথাসম্ভব অ্যাভয়েড করার জিনিস হওয়ার কথা ছিল না। আইনকে যথাসম্ভব অ্যাভয়েড করবেন এই জন্যে যে আপনি যদি এখন আমি যেটা বললাম যে 17 কোটি মানুষের মধ্যে প্রতিদিন ঘুম থেকে উঠে 1 কোটি মানুষ বিচারালয়ে যায়, তাহলে কোন বিচারক কিভাবে আপনাদেরকে এন্টারটেইন করবে? কোন ব্যবস্থা? কোনো ব্যবস্থা, পৃথিবীর কোনো ব্যবস্থাই পারবে না। আমেরিকানদের বিচারক সংখ্যা 50,000 60,000 যাই হোক, তারাও পারবে না। সেখানে 15 লক্ষ 20 লক্ষ না আরো বেশি এখন অ্যাডভোকেট, তারাও এখন আরো অনেক বেশি। জাজই হচ্ছে 50-60,000 যদি হয়, ওখানে আরো বহু লক্ষ অ্যাডভোকেট। কিন্তু তারপরেও সবচেয়ে লিটিগেটেড সোসাইটি বলা হয় আমেরিকানদের। এরা সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা করে। এখন এই যে মামলা মোকদ্দমা করে, সবই কি আইনের কারণে করতে হয় নাকি অন্য কারণে করতে? আপনি যদি দেখেন যে তাদের সেকেন্ড অ্যামেন্ডমেন্টে অস্ত্রের কোনো কথা নেই, কিন্তু সেকেন্ড অ্যামেন্ডমেন্ট দিয়েই আইন আদালত করেই তারা সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে অস্ত্র কেনা বেচা করার অবারিত সুযোগ লাভ করেছে এবং এইটা জাস্টিফাইড হয়ে গেছে। এবং আমেরিকাতে এত অস্ত্র শস্ত্র যে বিক্রি হচ্ছে, এটা আইনগতভাবে ঠিক, কিন্তু জুরিসপ্রুডেন্সিয়ালি যদি দেখতে যান তাহলে এটা বিশাল বিপদ। তাদের এই যে 10 লক্ষ লোক প্রিজনে বসা, এইটা বিশাল বড় বিপদ, অনেক বড় সংকেত। এখন তারা আবার বলবে চাইনিজরা যে অহরহ মৃত্যুদণ্ড দিচ্ছে, সেটা কি বিপদ না? হ্যাঁ, সেটাও হয়তো বিপদ, কিন্তু সেটার চাইতে আমেরিকানটা কোনো অংশে কম বিপদ। চাইনিজরা তো সিস্টেম, টোটালিটারিয়ান সিস্টেম থেকে বেরিয়ে এসছে। এখানে চাইনিজরা এখন তাদের যে চাইনিজ জুরিসপ্রুডেন্স বলতে যেটা বোঝায়, সেটা আর কোনো একক জুরিসপ্রুডেন্স না, সেটা প্যারালাল সিস্টেমের। সে কারণে আপনি দেখবেন চায়নার যে কোনো ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে গেলে কমপক্ষে 3 জন জুরিসপ্রুডেন্সের প্রফেসর পাবেন। একজন মিড লেভেলে, একজন সিনিয়র লেভেলে, একজন একেবারে এন্ট্রি লেভেলে, 3 জনকে পাবেন। তার কারণ তারা হিসাব করে দেখেছে জুরিসপ্রুডেন্সিয়াল আইডিয়া নিয়ে যদি তারা ঠেকে যায়, তাহলে বাস্তব জীবনে তারা অগ্রসর হতে পারে। এবং সেই জন্য কমিউনিস্ট সিস্টেমকে নিয়ে, কমিউনিস্ট জুরিসপ্রুডেন্সের ভিতরেই তারা এডিআরকে, তারা আরবিট্রেশনকে এমন করে স্থান করে দিয়েছে যাতে করে জুরিসপ্রুডেন্সিয়ালি তারা কারেক্ট হয়ে গেছে সমস্ত দুনিয়ার কাছে। ডাব্লিউটিওতে তাদেরকে ঢুকতেই দিতে চাইতেছিল না ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, কিন্তু তারা অবজারভার হিসেবে ঢুকেই গত 15 বছরে জুরিসপ্রুডেন্সিয়ালি তারা নিজেদের অবস্থানকে এত শক্ত করে ফেলেছে যে আইন যখন যেটা আসুক তাতে চাইনিজদের কোনো অসুবিধা হয় না। এখানে একটা কথা মনে রাখা ভালো, আমাদের দেশে অধিকাংশ অ্যাপয়েন্টমেন্ট, কি জাজ অ্যাপয়েন্টমেন্ট, কি পরীক্ষা, কি লয়ারদের সনদ দেওয়া, সবকিছুতেই কেন যেন নর্ম, রুলস এইসব নির্ভর হয়ে গেছে। আসলে কিন্তু এটা হওয়ার কথা ছিল না, কারণ ল তো আজকে একটা আছে কালকে আরেকটা, রুলস আজকে একটা আছে কালকে আরেকটা।
এইটা তো আইনের ছাত্রের জন্য এটা মুখস্থ, এটা কেন মুখস্থ করতে যাবে? বর্তমান যুগে আইন মুখস্থ করবে কেন একটা মানুষ? মুখস্থ করার জন্য তো সব ইনস্ট্রুমেন্ট আছে। আপনি কত লক্ষ কত কোটি আইন মুখস্থ করাবেন আইনকে? সেই মেশিন আপনাকে প্রিজার্ভ করে দেবে, আবার মেশিন আপনাকে ডেলিভারিও দিয়ে দিবে। তাইলে এখানে আমাদের বিরাট প্রবলেম আছে, বিরাট সমস্যা আছে, আমরা বিরাট শঙ্কার মধ্যে আছি। আইন যেভাবে পড়ানো হচ্ছে তাতে করে আসলে দেশে আইন ব্যবস্থা ভবিষ্যতে কোন জায়গায় দাঁড়াবে? আমরা বিচার বিভাগই বলি, শাসন বিভাগই বলি, আর আইন বিভাগই বলি, যেই বিভাগের কথাই বলি না কেন, আইন নির্ভরশীলতা বা রুল অফ ল বা জাস্টিস, এই কনসেপ্ট গুলো জুরিসপ্রুডেন্স বিহীন হয়ে গিয়ে এগুলি একান্তই রেটরিক হয়ে গেছে। আইন কিন্তু লিগ্যাল জার্গন থাকতে পারে, কিন্তু এটা রেটরিক না। পলিটিক্যাল রেটরিক দিয়ে বেশি দূর আইনকে নেওয়া যায় না। কিন্তু আমাদের দেশের আইনজ্ঞরা, এমনকি বড় বড় আইনজ্ঞ খ্যাতিমান যারা, তাদের কথাবার্তা শুনলে দেখবেন তাদের 99% হচ্ছে পলিটিক্যাল রেটরিক। 1%ও খুঁজে পাবেন না আইনের কথা। আর 1% যেটা পাবেন সেটা হচ্ছে কোন নর্মের উল্লেখ বা কোন রুলের উল্লেখ। সেখানে জুরিসপ্রুডেন্সিয়াল ভিউ সে আনতেই পারবে না, কারণ তারা এটা আসলে জানাই নাই। সে এটা চিন্তাও করে দেখে নাই যে ফ্যামিলি ল এর জুরিসপ্রুডেন্স কিভাবে কনস্টিটিউশনাল লকে ইনফ্লুয়েন্স করবে, কন্ট্রোল করবে, প্রয়োজন বোধে একে অপরকে আদান প্রদানের ব্যবস্থা করবে। এই যে আইনের বিভিন্ন শাখা একে অপরকে কন্ট্রিবিউট করবে, আইনকে হিউমেইন করবে, আইনকে হিউমিলিটি দিবে, আইনকে অধিকতর শান্ত শিষ্ট এবং রিফর্মেটিভ আইডিয়ালস এর দিকে আইনকে নিয়ে যাবে, এই ব্যবস্থাটা জুরিসপ্রুডেন্স শিখি না, বুঝি না, জানতে চাই না। এবং এই বিষয়ে জানাটাকে একটা সময়ের অপচয় এবং এটার বাস্তব ব্যবহার নাই বলে আমরা মনে করতেছি। অথচ আপনি সাইবার লই বলেন, ফ্যামিলি লই বলেন, কনস্টিটিউশন, যেই লয়ের কথাই বলেন, লয়ের যেই ব্রাঞ্চের কথাই বলেন বা যেই সংঘাতের কথাই বলেন, আপনি প্রপার্টি রাইটস নিয়ে সংঘাতের কথা বলবেন, আপনি ইন্টেলেকচুয়াল রাইট নিয়ে সংঘাতের কথা বলবেন, আপনি ব্যাংকিং ল নিয়ে সংঘাতের কথা বলবেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের দুরবস্থা কাটিয়ে উঠার ব্যবস্থা করবেন। এই যে দেখেন একটা নতুন আইন হয়েছে, আপনি এখন বাংলাদেশে এককভাবে কোম্পানি করতে পারবেন, আপনি একাই একটা কোম্পানির মালিক হইতে পারবেন। এটা নতুন আইন সৃষ্টি হয়েছে। তো এইভাবে এই আইন সৃষ্টির সাথে জুরিসপ্রুডেন্সের একটা দূরবর্তী সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটা প্রত্যক্ষ না। এই পরোক্ষ সম্পর্ক নিয়েই জুরিসপ্রুডেন্স তার সাম্রাজ্য নিয়ে অগ্রসর হতে চায়। আমি এখানেই শেষ করতেছি, আপনারা এখন প্রশ্ন করতে পারেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ 40-42 মিনিট আমার বক্তব্য শুনেছেন। যারাই শুনেছেন বা যারা পরে শুনবেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এখন আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, অবশ্যই জুরিসপ্রুডেন্স বিষয়, আইন বিষয়। জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমাদের শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার, আমরা প্রশ্নগুলো নিব। একজন লিখেছেন, আমি স্ক্রিনে দিয়ে, লাভ ইউ স্যার এন্ড অল। আরেকজন প্রশ্ন তো নাই, শুধু প্রশ্ন পজিটিভ। জি স্যার, স্যার পজিটিভ মরালিটি। পজিটিভ মরালিটি কি? পজিটিভ মরালিটি বলতে আইনের যে অংশটাতে বাধ্যবাধকতা ভাবে আপনার মরালি রাইট হওয়ার জন্য আপনাকে তাগিদ দেয়, সেইটাই পজিটিভ মরালিটি। অর্থাৎ এটা এথিক্যাল ভ্যালুস থেকে ঘুরে এসে, পাবলিক মরালিটি থেকে ঘুরে এসে বা উৎপত্তি লাভ করে আইনের ভিতরে প্রবেশ করে ঢুকে গিয়ে এটা জনসমর্থনের কারণেই হোক, ট্রেডিশনের কারণেই হোক, কনভেনশনের কারণেই হোক, আইনের মতো প্রয়োগযোগ্য হয়ে যায়। কিন্তু আমাদের দেশে অনেকেই মনে করে যে পজিটিভ মরালিটি হোক আর পাবলিক মরালিটি হোক, কোনোটাই আইন দ্বারা নাকি প্রয়োগযোগ্য না। আসলে পজিটিভ যখনই বলা হয় এটার অর্থই হচ্ছে এই পজিটিভ মরালিটিটা আইন দ্বারা এনফোর্সেবল। এখন এটা সংজ্ঞায়িত অবস্থার বড় বিষয় না, এটা প্রত্যেকটা আইনের ভিতরে কিছু না কিছু
নৈতিক মূল্যবোধ লাগানো থাকে, অনুপ্রবেশ করা থাকে। কারণ মানুষ নিজে একটা শুধু মরণশীল প্রাণী না, সে একটা মোরাল হিউম্যান বিং, সে নৈতিকভাবে আপরাইট থাকতে চায়। সেজন্য বলা হয় নো ইমোরাল ল ইজ এ ল, though it is passed by the parliament, maybe it is sanctioned by the state, but because of the very essence of immoral character of the law, it is no more a law. তো ইমোরাল ল ল না, এটা যখন জুরিসপ্রুডেন্স বলে তখন কিন্তু ল এর সংজ্ঞা পাল্টে যায়। এখানে কিন্তু ল এর ওই সংজ্ঞা থাকে না যে কাগজে যা লেখা আছে তা আইন, এইটা থাকে না, তখন এটা অন্য অর্থ দাঁড়ায়। তো এইটার উপরে তো অনেক আলোচনা করা যায়, কিন্তু আমি আজকে এর চাইতে বেশি আর বলবো না। দেখি আরো আরো কি প্রশ্ন আসে। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, স্যার, আই এম জিসান তাসিফ from Law of Bangladesh Open University. Jurisprudence is not an act of our country, so how can we use it at our legal profession? খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। যে জুরিসপ্রুডেন্স তো কোনো দেশ তৈরি করতে পারে, কিন্তু জুরিসপ্রুডেন্সের পেছনে কিছু মানুষ থাকে। তো একেবারে মানুষ, যেহেতু এই মানুষগুলো আইনের মাথা খারাপ হয়েছে কিনা ঠিক করে, আইন পঙ্গু হয়েছে কিনা ঠিক করে, আইন মরে যাবে কিনা ঠিক করে। আইনের কিন্তু একটা ধর্ম হচ্ছে সে মরার ভয় মানুষের মতোই পায়। মানুষ যেমন মরার ভয় করে, আইন কিন্তু জন্ম নিয়েই মরার ভয় করা শুরু করে। কারণ তাকে না মেরে, না মেনে, তাকে অবজ্ঞা করে, তাকে হিউমিলিয়েট করে, তাকে একেবারেই কাগজে রূপান্তরিত করে। সেই কারণে আমাদের লিপিবদ্ধ আইনে হয়তো পাবেন না। ওইটা যদি আপনি এখন মন্টেস্কোর দ্য স্পিরিট অফ ল পড়েন, তাহলে এই 900 পৃষ্ঠার বইতে আসলে ভদ্রলোক কি লিখেছে, এক কথায় সারাংশ। উনি এক কথায় সারাংশটি যেটা বুঝাইতে চাইতেছে, ল যদি আত্মাবিহীন হয়ে পড়ে তাহলে এইটার কার্যকারিতা বেশি দিন থাকবে না। তো ল এর আত্মাই হচ্ছে জুরিসপ্রুডেন্স। এখন এই আত্মাবিহীন ল কিন্তু বেশি দিন বাস্তবে থাকবে না। আত্মাবিহীন ল যে কোনো সময় ক্ষণভঙ্গুর হয়ে মরে যেতে পারে। তো যখনই স্পিরিট অফ দ্য লর কথা বলা হচ্ছে, লয়ের স্পিরিট খোঁজা হচ্ছে, লয়ের আত্মা খোঁজা হচ্ছে, লয়ের দর্শন খোঁজা হচ্ছে, এটার অর্থ হচ্ছে লয়ের ভিতরকার ইনবিল্ট ফোর্স খোঁজা হচ্ছে। ইনবিল্ট ফোর্স হচ্ছে ন্যাচারাল ল থেকে যেটা আসে। এই জন্য যদি কোনো বিচার আপনি না পান, আপনি যখন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তো বিচার পাইলাম না, আমার বিচার দাও, আপনি কি, আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন তাইলে সে আল্লাহর কাছে বলবেন। আপনি আল্লাহ বিশ্বাস যদি না করেন তাইলে আপনি বলবেন কি, এই নেচার তুমি রিভেঞ্জ দাও, এই নেচার তুমি কিন্তু ন্যাচারাল জাস্টিস দাও, এই ন্যাচারাল ল তোমার কাছে কিন্তু। তাহলে কি দেয়, আপনি বিশ্বাস করেন কি করেন না, আপনি কোন স্রষ্টায় বিশ্বাস করেন কি করেন না, সেটাতে কিছু আসে যায় না। আপনি যে আজকে ইনজাস্টিস করতেছেন এটা ফিরে আসবে আপনার কাছে, এটা জুরিসপ্রুডেন্স আপনাকে বুঝিয়ে দেবে, এটা আপনি প্রমাণ করে দেখায় দেবে যে ইনজাস্টিস করতেছেন। এই যে নম চমস্কি সেই দিন বললো যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশে রূপান্তরিত হয়েছে, উনি তো আইন থেকে আইন দেখে বলে নাই, উনি তো ভাষাবিদ, উনি ভাষা চর্চা করতে করতে এখন জুরিসপ্রুডেন্সের কাছাকাছি চলে আসছে। উনি বলতেছেন যে আমি তো দেখতেছি পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলতেছেন, আপনারা বলতেছেন যে ইসরায়েল হচ্ছে আমেরিকার স্যাটেলাইট স্টেট, কিন্তু আমি তো দেখতেছি আমেরিকা ইসরায়েলের স্যাটেলাইট স্টেট হয়ে গেছে। তো এই যে বিতর্কগুলো, এই বিতর্কগুলি আপনার প্রফেশনাল লাইফে লাগবে। আপনি ল মেকার হন, আপনি পলিটিশিয়ান হন, আপনি জুরিস কনসাল্ট হন, আপনি আইনের গভীরে ঢুকতে চাইলেই আপনার জুরিসপ্রুডেন্স লাগবে। আইনের ভাষা জ্ঞান যদি আপনি রাখতে চান, আইন মুখস্থ করতে চান, তাইলে আপনার জুরিসপ্রুডেন্স লাগবে না। কিন্তু আইনের গভীরে ঢুকতে চাইলেই আপনার জুরিসপ্রুডেন্স লাগবে। আইন কেন আসলো, এটা কেন মরে যাবে, কোন আইন মরে যাবে, কোন আইন থাকবে, কোন আইন থাকার সম্ভাবনা বেশি, কোন আইন থাকার সম্ভাবনা কম, কেন প্যারালাল সিস্টেম লাগবে, কেন গভর্নমেন্টের
যে অফিসিয়াল ফর্মাল বিচারালয়, এর বাইরেও বিচারালয় থাকতে হবে, সেটাকে আবার বিচারালয় স্বীকৃতি দিতে হবে। আরবিট্রেশন সিস্টেম কেন সম্প্রসারিত করতে হবে? চাইনিজরা আরবিট্রেশন সিস্টেম সম্প্রসারিত করে পৃথিবীর সব ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, কিন্তু আমরা পৃথিবীর ইনভেস্টমেন্ট আনতে পারি না। তারা এখানের এই সমস্ত মামলার জটের ভিতরে কেউ পড়তে চায় না। আমরা এডিআর আনতে পারতেছি না দেখে এখানে ফ্যামিলিগত পর্যায় থেকে সাইবার ল পর্যন্ত বা কমার্শিয়াল ল, সকল জায়গায় সাংঘাতিক রকম প্রবলেম বেড়ে যাচ্ছে। কাজে জুরিসপ্রুডেন্স কোনো আইন না, কিন্তু আইনের সাম্রাজ্য। এইভাবে যদি আপনি দেখেন, আপনার লিগ্যাল প্রফেশন, আপনার পলিটিক্যাল প্রফেশন, আপনার ব্যবসায়ী হিসাবে আপনি যেই হন না কেন, আপনার এটা কাজে লাগবেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। স্যার আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের ভবিষ্যৎ আইন ব্যবস্থার জন্য পজিটিভিস্ট অ্যাপ্রোচের চেয়ে প্লুরালিজম অ্যাপ্রোচ ভালো হবে। আইন মানেই কি শাস্তির মাধ্যমে বাস্তবায়ন করতে হবে? দ্বিতীয় অংশের উত্তর আমি প্রথমে দিচ্ছি। আইন মানেই শাস্তির মাধ্যমে বাস্তবায়ন করতে হবে না, এইটা হলো এটার উত্তর। এত ক্যাটাগরিক্যাল উত্তর সাধারণত দেওয়া যায় না আইনে। কিন্তু আমাদের দেশে অস্টিনের থিওরি, কমান্ড থিওরি অফ ল, আমরা না জেনে না বুঝে ওইটাই বাস্তবে রাখছি বলে আমাদের ধারণা আইন হচ্ছে পুলিশ, আইন হচ্ছে মারধর, আইন হচ্ছে জেল জুলুম, আইন হচ্ছে আপনাকে শাস্তি। আসলে আইনের বিরাট অংশই হলো শাস্তির আওতার বাইরে, মানুষকে সুখী করার ব্যবস্থা করা, মানুষকে নির্ঝঞ্ঝাট করা, মানুষকে নিরাপদ রাখা, কাউকে শাস্তি না দিয়ে। এইটা হচ্ছে আইনের বড়ত্ব। এখন পজিটিভ অ্যাপ্রোচ কেন এসে যায়? এসে যায় এই জন্য যে মানুষকে হ্যাবিচুয়ালি অবিডিয়েন্ট করা যায় না। মানে আমাদের দেশে এই যে করোনা আসছে, করোনার যত আইনই আপনি করলেন না কেন, আপনি কি মানুষকে হ্যাবিচুয়ালি অবিডিয়েন্ট করতে পারছেন? পারেন নাই। তাহলে আপনাকে এখানে পজিটিভিস্ট ধারণায় যেতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি কি আপনি প্লুরালিজম থেকে বাদ যেতে পারবেন? আপনি বাদ দিতে পারবেন না। এখন এই যে গত 2 দিন আগে একজন মহিলা সাংঘাতিক রকমের সৌদি টাইপের পর্দা করে নাকি ক্রিকেট খেলছে, এইটাতে দেখলাম কিছু লোক বলতেছে আমি তো বাঙালি মা দেখি নাই। এখন বাঙালি মা যদি কাপড় দিয়ে দেখতে হয়, তাইলে তো 200 বছর আগে গেলে একরকম বাঙালি মা দেখতে পাবেন, 100 বছর আগে গেলে আরেক বাঙালি মা দেখতে পারেন, এখনো বিভিন্ন রকমের বাঙালি মা দেখতে পাবেন। এখন বাঙালি মা দেখার অর্থ যে সে ইংরেজি বলতে পারবে না, সে হিন্দি বলতে পারবে না, উর্দু বলতে পারবে না, বা সে বাংলা ইংরেজি মিশিয়ে বলতে পারবে না, সেইটা না। এইখানে পোশাকই বিষয়টা না, এখানে আইনের পজিটিভিস্ট ধারণাটা হলো আইনের পোশাক, আর আইনের প্লুরালিস্টিক ধারণাটা হলো সবাইকে অ্যাকোমোডেট করা, সকল ধরনের মানুষকে অ্যাকোমোডেট করা। এবং এই দিক থেকে বেশ কয়টা দেশ অনেক দূর অগ্রসর হয়েছে, অনেক কয়টা দেশ অগ্রসর হতে পারে নাই। তবে ফাইন্যান্সিয়াল ম্যাটার্সেই আমরা প্লুরালিস্টিক হতে পারে নাই, তাহলে সামাজিক ব্যবস্থাপনায় কিভাবে প্লুরালিস্টিক হব? আমরা এখনো দেশে নানা রকম শিক্ষা ব্যবস্থা চালু রেখেছি, এখনো বিষয়বস্তুর ব্যাপারেই জানি না কি আনতে হবে। আমরা এখনো কোনো বিষয়ে পাঠ্যপুস্তক রচনা করতে পারি না, কোনো লেভেলে পাঠ্যপুস্তক হচ্ছে। এখন আইনের শিক্ষা তো কোথায় একেবারে এখন 5ম গ্রেডে চলে আসার কথা, পঞ্চম শ্রেণীতে চলে আসার কথা। তো আমাদেরকে যদি প্লুরালিস্টিক সোসাইটি গড়তে হয়, আর কোড, ইউনিফর্ম ক্রিমিনাল ল, এই ধরনের এই জিনিসগুলি পজিটিভিস্ট, এবং ক্রিমিনাল শাস্তির ক্ষেত্রে হয়তো যত বেশি পজিটিভিজমের কাছে আসা যায়, কিন্তু অন্য সকল ক্ষেত্রে যত বেশি প্লুরালিস্টিকের কাছে যাওয়া যায় ততই আমাদের জন্য মঙ্গল। জি, এরপরের প্রশ্ন। ধন্যবাদ স্যার। স্যার আরেকটি প্রশ্ন হচ্ছে, স্যারকে এরকম একটি প্ল্যাটফর্মে দেখে খুব ভালো লাগছে। জুরিসপ্রুডেন্সের স্কোপ এবং নেচার সম্পর্কে যদি বলতেন। স্কোপ এন্ড নেচার বলতে গেলে আপনাকে শুরু করতে হবে প্রথমে আইনের ধারণা দিয়েই শুরু করতে হবে, আপনার আইনের বিবর্তনের ধারণা দিয়েই শুরু করতে হবে। কিন্তু এটার স্কোপটা বিশাল এবং এটার নেচারটা পাল্টে ফেলে। যেমন আমেরিকান রিয়ালিজম, এইটা ছিল আমেরিকানদের বড় আবিষ্কার আইনের ক্ষেত্রে,
কিন্তু বাস্তবে এটা খুঁজে পাওয়া গেল না। আমেরিকাতে আমেরিকান রিয়ালিস্টিক জুরিসপ্রুডেন্স খুঁজে পাওয়া গেল না। এটা খুঁজে পাওয়া গেল স্ক্যান্ডিনেভিয়াতে এসে, এখানে নর্ডিক অঞ্চলে এসে খুঁজে পাওয়া গেল। তাইলে এটা কে তৈরি করবে সেটা বড় কথা না, এখানে আরেকটা সমস্যাও আছে, ভোকাবুলারি সমস্যা। এই যে মুসলমানদের ধরেন বলে যে হ্যাঁ তোমাদের তো ব্লাড মানি আছে, তোমাদের সিস্টেমটা কত খারাপ, একটা মানুষ মারা গেলে তার ব্লাড তোমরা বিক্রি করে তার বংশোদ্ভূতকে বাঁচাইতে চাও। আপনি আমেরিকাতে যে প্লি বার্গেন আছে, আপনি যদি প্লি বার্গেন যদি ঠিক মতো পড়েন, বুঝেন, জানেন, তাহলে দেখবেন যে এইটা জাস্ট ব্লাড মানিরই একটা রূপান্তর। বলতেছে যে আমি এই অন্যায়টা করছি, আমারে শাস্তি দিয়েন না, আমার শাস্তি কমান, আমি এটা ভুল করে করেছি, বা আমি একটা অ্যাক্সিডেন্টালি করেছি, আমি এটা মিন করি নাই। সে এখন কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে আমরা জানি না, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজগুলোতে এখন যে সামাজিক চাপ, ধনীদের দৌরাত্ম্য, অশিক্ষিত মূর্খদের আস্ফালন, সততার মানে সমাজ থেকে বিতাড়িত অসত্যের যে আস্ফালন, এই প্রেক্ষাপটে সেটা ব্লাড মানি সিস্টেমই বলেন, আর আপনি অন্যায় স্বীকার করে বিচারকের কাছে দোষ স্বীকার করে তারপরে বিচার চাইতে আপনার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে, এবং যাদেরকে ভিকটিম করেছেন তাদের জন্য ডেঞ্জারাস হয়ে যাবে। এটা একটা বিরাট সমস্যা। তো আমি স্কোপ এর নেচার সম্পর্কে একটু কি বলবো, যে জুরিসপ্রুডেন্স অনেক রূপ নেয়, অনেক রূপ ধারণ করে। এটা কমিউনিস্ট রূপও হইতে পারে, ক্যাপিটালিস্ট রূপও হইতে পারে, ইসলামিক রূপও হইতে পারে, কমিউনালিস্টও হইতে পারে। ইন্ডিয়াতে এখন যেটা চলতেছে, এটাকে কেউ সরাসরি ভাবে বলে হিন্দু জুরিসপ্রুডেন্স। আরে বাবা, এটা তো অ্যাংলো হিন্দু জুরিসপ্রুডেন্স বানাইতে চাইছিল ব্রিটিশরা। তো সেই অ্যাংলো হিন্দু জুরিসপ্রুডেন্স তো এত খারাপ ছিল না, বা হিন্দু সনাতনী যে হিন্দু জুরিসপ্রুডেন্স সেটা তো এত খারাপ না। নেপালি এক ভদ্রলোকের বই আছে, সেটা তো এত খারাপ না। কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমরা এখনো ইন্ডিয়ান এমন বই পড়ি যে থেকে জুরিসপ্রুডেন্সের কিছু বোঝার উপায় নেই। আর কোনো ভালো বই আমি কোথাও জুরিসপ্রুডেন্স পড়তে দেখি না। আমার নিজের বইয়ের কথা বাদ দিলাম, আমার নিজের বই আর কতখানি ভালো হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আরো তো অনেক ভালো বই থাকতে পারে, কই সেগুলি তো কেউ ঘেটে দেখতেছে না। কাজে স্কোপ এবং নেচার যদি জুরিসপ্রুডেন্সের আপনি বুঝতে হয়, আপনি বলতে পারেন যে লয়ের আত্মা যেমন জুরিসপ্রুডেন্স, লয়ের বাইবেলও জুরিসপ্রুডেন্স, এইটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। আপনি যদি বলেন এটা আমার কাজে দেবে না, এখন কাজে দেবে না, না 5 বছর পরে কাজে দেবে, না 10 বছর কাজে দিবে, আপনি বিচারক হইলে বেশি কাজে দিবে, না লয়ার হইলে বেশি কাজে দিবে, কোম্পানি করলে বেশি কাজে দিবে, না না কোম্পানি আপনার দূরদৃষ্টি সম্পন্ন আইনজ্ঞ হইতে গেলে বেশি কাজে লাগবে, নাকি আপনি প্র্যাকটিসিং লয়ার হলে বেশি কাজে লাগবে, কিন্তু আপনি যেখানেই কাজে লাগেন না কেন, এইটার স্কোপ এবং নেচার সাংঘাতিক রকম বিস্তৃত, এবং এই বিস্তৃত অবস্থাতে আপনি নিজেকে মেলে ধরতে হবে। অনেক ধন্যবাদ। প্রশ্নটা সুন্দর, কিন্তু এর উত্তর সহজে দেওয়ার উপায় নেই, এর উত্তর ঘন্টার পর ঘন্টা দেওয়া। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আরেকটি প্রশ্ন আসছে যে জুরিসপ্রুডেন্সের সাথে আদার সোশ্যাল সায়েন্সের সম্পর্কটা কেমন? আমাদের দেশের প্রেক্ষাপটে তো মনে হয় সম্পর্ক নাই। আমার ঢাকা ইউনিভার্সিটিতে গভর্নমেন্টের পলিটিক্স এর মতো সাবজেক্ট তুলে দিছে, তাহলে আদার সোশ্যাল সায়েন্সের সাথে সম্পর্ক কিরকম আছে? পলিটিক্যাল সায়েন্সের কোনো জ্ঞান আমার ছাত্রদেরকে দেওয়া হয় না, ইকোনমিক্স এর কোনো জ্ঞান দেওয়া হয় না, সোশ্যোলজির কোনো জ্ঞান দেওয়া হয় না, অ্যানথ্রোপোলজির কোনো জ্ঞান দেওয়া হয় না, তাইলে মনে হয়তো কোনো সম্পর্ক নাই। কিন্তু বাস্তবে তো সাংঘাতিক ভাবে ঘনিষ্ঠ ভাবে জড়িত। আজকাল তো মেডিকেল সায়েন্সের সাথে, ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সাথে লয়ের জুরিসপ্রুডেন্সের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। সকল সোশ্যাল সায়েন্সের সাথেই লয়ের, বিশেষ করে জুরিসপ্রুডেন্সের সখ্যতা, মিত্রতা সাংঘাতিক রকম নিবিড়। এবং আপনি সোশ্যোলজিক্যাল অ্যাসপেক্ট অফ ল না জানলে, আপনি ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট অফ ল না জানলে, আপনি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ ল না জানলে, আপনি কিসের জুরিসপ্রুডেন্স বুঝবেন, কিসের ল বুঝবেন, কোনোটাই কিছু বুঝবেন না। তো আমি বলবো সম্পর্কটা অত্যন্ত নিবিড়, এবং ওভারল্যাপিং তো এখানে সেখানে আছেই, এতে কোনো সন্দেহ নেই। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, আইন কি প্রাথমিক বিদ্যালয় থেকে সিলেবাসে নেওয়া যেতে পারে? না, প্রশ্ন হচ্ছে পারে না। প্রশ্ন যিনি করেছেন তিনি বলছেন সিলেবাসে নেওয়া যেতে পারে না, মানে ওইটা দিয়ে উনি ওইটা বোঝাইছেন।
না, প্রাথমিক পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বলতে আপনি যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত বুঝান তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা, তবে এই আইন আক্ষরিক কোনো আইন না। আপনি যদি আক্ষরিক আইন নিয়ে যেতে চান তাইলে তো ছেলে পেলেদের জন্য কষ্টকর ব্যাপার হবে এবং তারা এটা বুঝবেও না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে, কৃষ্টির সঙ্গে, সভ্যতার সঙ্গে, আমাদের নৈতিকতার সঙ্গে, আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে, আমাদের জাতিসত্তার সাথে, আমাদের দেশপ্রেমের সাথে সম্পর্কিত করে আইনকে একেবারে প্রাথমিক পর্যায়ে নিয়ে যেতে হবে। কবিদের সাথে সম্পর্ক করে, লেখকদের সাথে সম্পর্ক করে, সাহিত্যিকদের সাথে সম্পর্ক করে, সকল কিছুর সাথে সম্পর্ক করে সিলেবাসের এখানে সেখানে যেভাবে তাকে হ্যাবিচুয়ালি অবিডিয়েন্ট সিটিজেন বানানোর জন্য আইনের সকল শাখায় তার বিচরণ হবে, কিন্তু সে সহজে আইন ভাঙতে চাইবে না। এই ধরনের একটা অবস্থাতে যাইতে হবে। ভেরি গুড কোয়েশ্চেন, খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। জুরিসপ্রুডেন্সের এটাই সুবিধা, এটা কোনো আনচেঞ্জ স্ক্রিপচার না, এটা চলমান বাইবেল, এটা আইনের চলমান বাইবেল। এটা সাংঘাতিক পুশ এন্ড পুল interaction of different forces in the society at large as well as region at large and globally at large. এই সব জায়গায় conflicting forces as well as cooperating forces যখন ইন্টারাকশনে যায় তখন এটা থেকে যে সত্য বেরিয়ে আসে সেইখানে। এখন বর্তমানে জুরিসপ্রুডেন্স, কনস্টিটিউশনাল লয়ের আলাদা জুরিসপ্রুডেন্স আছে। এখন কনস্টিটিউশনাল প্রিন্সিপালস, কনস্টিটিউশনাল নর্মস, কনস্টিটিউশনাল পিলার্স, কনস্টিটিউশনাল ইডিওলজিক্যাল বেসিস, এইখানে একটা সমস্যা হচ্ছে কি আমরা জুরিসপ্রুডেন্সকে আলাদা আলাদা বিভিন্ন পর্যায়ে দেখতে পারি। আপনি জুরিসপ্রুডেন্সকে ইডিওলজিক্যাল বেসিসে যখন দেখবেন তখন একরকম পাবেন, কনস্টিটিউশনাল বেসিসে যখন দেখবেন তখন আরেক রকম পাবেন। মনে করেন আমি একটা উদাহরণ দিই, আপনি যখন ইডিওলজি হিসাবে সেকুলারিজমকে নেবেন তখন পলিটিক্যাল থট হিসাবে নেবেন, আপনার সেটা সোশ্যোলজিক্যাল থট হিসাবে নেবেন। কিন্তু এটা যখন কনস্টিটিউশনে ঢুকবে তখন কিন্তু এইটা আইনের প্রিন্সিপাল হিসাবে ঢুকবে। এখন আইনের প্রিন্সিপাল এসে ঢুকে সে তো ইন্টারঅ্যাক্ট করবে অন্য প্রিন্সিপালের সাথে, তাহলে সে কোনটাকে হটাবে আর কোনটাকে রাখবে, কার সাথে অ্যাকোমোডেট করবে কার সাথে অ্যাকোমোডেট করবে না, আদৌ তার অ্যাকোমোডেশনের প্রয়োজন আছে। ভারতের সংবিধান তো সেকুলারিজম ছাড়াই হয়েছে, আমাদের পরে ভারত সেকুলারিজম তাদের অংশ করেছে। তাহলে কনস্টিটিউশন বলেন আর জুরিসপ্রুডেন্স বলেন এগুলি কোনোটাই আনচেঞ্জ স্ক্রিপচারও না, গোল্ডেন ওয়ার্ড রিটেন অন স্টোনও না। এইগুলি লজিক এবং সাইন্টিফিক থট প্যারালালি চলে এবং জুরিসপ্রুডেন্স হ্যাজ অ্যাম্পল অপরচুনিটি টু প্রুভ দ্যাট। আমি এর চাইতে বেশি লম্বা আর করতে পারবো না আজকে এই প্রশ্নের উত্তর, তবে এটা আনচেঞ্জ স্ক্রিপচার না। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের লাইভটা আজহার ভাই ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে ফেসবুক থেকেও আমাদের লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছে তা ঠিক আছে, তাই একটু অপেক্ষা করে দেখবেন নাকি বন্ধ করে দেবেন, আপনি সিদ্ধান্ত নেন। স্যার এখানে তো যদিও লাইভ দেখাচ্ছে যে লাইভ হচ্ছে, এখন ফেসবুক থেকে হচ্ছে কিনা আমি শিওর না যদিও। স্যার মোস্ট প্রবাবলি হচ্ছে না, তাহলে স্যার আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ স্যার আবার দেখা হবে আমাদের। আর স্যার আপনাকে আমি একটা কথাই বলতে চাই, আপনার মতো একজনের সাথে এই স্টেজে থাকা আমার মতো একটা স্টুডেন্টের জন্য অনেক অনেক বেশি পাওয়া। তো স্যার আমি এক্সপেক্ট করব যে ইনশাআল্লাহ আবার আমাদের মাঝে আসবেন। থ্যাংক ইউ সো মাচ।
ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন আপনারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। আজহার ভাই, আপনি কি আসছেন? হ্যাঁ আমি শহীদ, তো আপনাকে শুনতে আবার পাইতেছি। জয়েন করেছি। জয়েন করেছেন? শহীদ, আমি জয়েন করেছি স্যার। সরি স্যার, মানে আমার না, লাইনে কোনো ডিসকানেক্ট না। হয়ে গেছিল হঠাৎ করে। হ্যাঁ, শহীদ, তুমি চালিয়ে যাও, প্রশ্নগুলো নাও। ওকে স্যার, এখানে আমার কাছে একটা প্রশ্ন আসছিল যে স্যার, জুরিসপ্রুডেন্সের বিভিন্ন স্কুলগুলো সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, জুরিসপ্রুডেন্সের যে স্কুলগুলো, এগুলি কোনো সীমাবদ্ধ স্কুল না। এগুলোর মাত্রা এবং সীমাবদ্ধতা নাই। এগুলো আপনি ইচ্ছা করলে, আপনারা কি আমাকে দেখতে পাইতেছেন এখন? মনে হয় না দেখতে পান, জি না জি জি দেখা স্যার। যাচ্ছে? হ্যাঁ, জি স্যার, জি স্যার, আমরা আচ্ছা। দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি স্যার। জুরিসপ্রুডেন্সের যে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডিফারেন্ট স্কুলস অফ জুরিসপ্রুডেন্স আর ডিফারেন্ট স্কুলস অফ ল, এইখানে একটা বেশ জটিলতা আছে। আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ, অধিকাংশ লোক, আমরা অন্তত কথা হইলেও বলি আমরা মুসলমান, তো মুসলমানদের উদাহরণ দিলে পরিষ্কার হবে। আমরা যখন বলি শরিয়া ল, তখন আবার এটাকেই বলি জুরিসপ্রুডেন্স। এখানে বিশাল সমস্যা আমরা সৃষ্টি করি, এখানে বিশাল সমস্যা, এত বড় সমস্যা আমরা সৃষ্টি করি। এই যে একটু আগে প্রশ্ন করলেন যে এটা আনচেঞ্জ স্ক্রিপচার কিনা, তো একমাত্র কোরআনই হচ্ছে আনচেঞ্জ, আর কোনো কিছু আনচেঞ্জ না। আপনি যখন শরিয়া লকে জুরিসপ্রুডেন্স বলতেছেন, আবার শরিয়া ল বলতেছেন, সেইখানে তো সেটাকে তো কোরআনের মর্যাদা আপনি কিভাবে দিবেন? যদি দিতে চান এটাকে আক্ষরিক ভাবে দিবেন, আর কোরআন যে নিজেই বলতেছে এর অনেক জায়গা আছে তুমি বুঝবে না, এর অনেক জায়গা আছে, তার অনেক অর্থ আছে। তাহলে কোরআনকে যারা ইতিহাসের বই দেখতে চায়, আইনের বই হিসাবে দেখতে চায়, তারা তো সমস্যা করেই। এমনকি কোরআনকে যারা জুরিসপ্রুডেন্সের বই দেখতে চায়, তারাও সমস্যা। কোরআনকে যদি কোনো কিছুর বই হিসেবে দেখতে চান, তাইলে হ্যাঁ, এটা সাইকোলজির বইও হইতে পারে, এটা ফিলোসফির বই হইতে পারে, সোশিয়োলজির বই হইতে পারে, এটা সবকিছু হইতে পারে। কিন্তু এটা যে আনচেঞ্জ স্ক্রিপচার, এটাতে আর কোনো আক্ষরিক ভাবে আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু এটার ইন্টারপ্রিটেশন আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে। এবং এটা সবচেয়ে বড় ইন্টারপ্রিটেশন দিয়েছে আমাদের নবী। এখন ওনার ইন্টারপ্রিটেশন চেঞ্জ করে আপনি আরেকটা ইন্টারপ্রিটেশন কিভাবে দেবেন? তো সেইখানে আর ওইখানে তো আমাদের কোনো একমত নাই। দেখা যাচ্ছে যে প্যারালাল সিস্টেম। ইরানিরা আগে ছিল সুন্নি, এখন ওরা হয়ে গেছে শিয়া। ইরানিরা আগে ছিল হানিফি মাযহাবের লোক, এখন তারা জাফরি মাযহাবের লোক। এখন আপনি সেই জন্য তাদেরকে বলতেছেন যে ইরানিরা তো মুসলমান না। এখন ইরানিরা আবার বলতেছে ওয়াহাবিরা তো মুসলমান না। আর যতক্ষণ পর্যন্ত একজন ওয়াহাবি হাম্বলিকে সমর্থন করে, ইমাম হাম্বলকে সমর্থন করে, ততক্ষণ পর্যন্ত সে ঠিক আছে। কিন্তু যেই ওয়াহাবকে সম্পূর্ণ করে, তাই এইখানে এই যে জুরিসপ্রুডেন্স আর ল, এটা সমার্থক হিসাবে ব্যবহার করলে বিশাল সমস্যা। এটাকে আনচেঞ্জ স্ক্রিপচার হিসাবে দেখলে পরে বিশাল সমস্যা। এই সমস্যার উপর ভিত্তি করে ইকুয়ালি গুড, ইকুয়ালি ভ্যালিড, এই যে প্যারালাল সিস্টেম, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা বুঝার অভাবে এই যে একাধারে 4 মাযহাবি ঠিক হইতে পারে, একাধারে এখন 5 মাযহাবি ঠিক হইতে পারে, একাধারে
এখন এই শিয়াইজম বলেন, সুন্নিইজম বলেন, ন্যাশনালিজম বলেন, এগুলির আবার পর্যায়ে আছে, এগুলিতে আবার আলাদা আলাদা ন্যাশনালিস্টিক জুরিসপ্রুডেন্স আছে। আমেরিকানরা যে এত চেষ্টা করেছে যে একটা আমেরিকান জুরিসপ্রুডেন্স বানানো যায় কিনা, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল হবে, এটা হয় নাই তো। তাদের রিয়ালিজমটা অনেক প্রশংসিত হয়েছে, কিন্তু এটা ইউনিভার্সালি, কিন্তু ইউনিভার্সাল এলিমেন্ট আছে, এবং সব জুরিসপ্রুডেন্সে ইউনিভার্সাল এলিমেন্টস আছে, ন্যাশনালিস্টিক এলিমেন্টস আছে। ন্যাশনালিস্টিক এলিমেন্টসটা কতক্ষণ প্রিভেল করবে, কার আমলে প্রিভেল করবে? মনে করেন টার্কিতে কেমালিজম যখন আসছে, তখন কেমালিজম তো এখন সেকুলারিজম আনছে, সোভিয়েত ইউনিয়ন বলতেছে না কমিউনিস্ট জুরিসপ্রুডেন্স আনো। ওরা জুরিসপ্রুডেন্স অত্যন্ত উন্নত একটা জুরিসপ্রুডেন্স ছিল, এবং ওইটাতে ইউনিভার্সাল অ্যাসপেক্ট বিশাল ছিল, কিন্তু এটা যখন কলাপস করেছে তখন তো এটা সমস্যায় পড়েছে। এবং আমার পরিষ্কার মনে আছে ব্রেজনেভ এক সময় প্রায় 10 প্রবলেম, আমাদের মার্কসিস্ট ফিলোসফিতে প্রবলেম, আমাদের মার্কসিস্ট জুরিসপ্রুডেন্সে প্রবলেম, এইটা ফিক্স না করতে পারলে আমরা অগ্রসর হইতে পারবো না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেরও একই অবস্থা এখন চলতেছে, যে তাদের জুরিসপ্রুডেন্স ঠিক নাই। মুসলিম ওয়ার্ল্ডেরও একই অবস্থা, যে জুরিসপ্রুডেন্স ঠিক নাই। চাইনিজরা নানাভাবে জুরিসপ্রুডেন্সে প্লুরালিজম নিয়ে আসছে, কিন্তু লিগ্যাল সিস্টেমেও প্লুরালিজম নিয়ে আসছে, কিন্তু এটাকে বলে নাই প্লুরালিস্টিক। এটাকে না বলে এটাকে এক ধরনের কিংশিপের মতো করে চালাইতেছে, এবং মনে হচ্ছে যে পলিটিক্যাল সিস্টেমটা কমিউনিস্টিক, কিন্তু ইকোনমিক সিস্টেমটা প্লুরালিস্টিক। আবার কি ডিসকানেক্ট হয়ে গেল? না স্যার, ডিসকানেক্ট হয়নি, উনি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন বিভিন্ন স্কুল সম্পর্কে আলোচনা করলে এটা আলাদাভাবে, এই যে যখন পজিটিভিজম যখন আলোচনা করবেন, ইমিডিয়েটলি হার্ড সফট পজিটিভিজম চলে আসবে। আপনি যদি এখানে ন্যাচারাল ল থিওরি আলোচনা করেন, তাইলে আবার অন্য জিনিস চলে আসবে। এখন ন্যাচারাল ল থিওরি বাদ দিয়ে এইটা এক একবার এক এক জায়গায় যায়। ন্যাচারাল ল থিওরি একসময় সাংঘাতিক, এখন ফেমিনিস্ট জুরিসপ্রুডেন্স মনে করে, এখন ফেমিনিস্ট জুরিসপ্রুডেন্স এর কোন স্টেজে আছি আমরা? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো বলতেছে তারা 4th 5th স্টেজে চলে গেছে। এখন আমাদের দেশের ফেমিনিস্ট জুরিসপ্রুডেন্স তো নাই। আমাদের দেশের ফেমিনিস্টরা যা হাউকাউ করতেছে সেটা জুরিসপ্রুডেন্সের সাথে সম্পর্কিত না, সেটা কিছু ল চেঞ্জ করার সাথে সম্পর্কিত। ফেমিনিস্ট জুরিসপ্রুডেন্স বানানোর সক্ষমতা আমাদের এখানের ছেলে মেয়ে যারাই নিজেদেরকে নারীবাদী বলতেছে তারা পারে নাই। তাদের একটা বইতেও তারা দেখাইতে পারে নাই যে ফেমিনিস্ট জুরিসপ্রুডেন্স বলতে আসলে তারা কি বোঝায়। তারা পুরুষদের গালাগালি করে, পুরুষরা তাদের সব অধিকার খেয়ে ফেলছে সেটা বলে, কিন্তু তারা বাস্তবে যখন তাদের অধিকারকে এম্পাওয়ার করার প্রশ্ন আসে, তারা গুটি কতক লোক সমস্ত কিছু খেয়ে ফেলতে চায়। আর নিচের দিকের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা আছে, তাদের জন্য তো তাদের কিছু অবদান নাই। আর একটা নতুন প্রশ্ন আসছে। স্যার ধন্যবাদ স্যার, সরি স্যার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। যে আমি দেখছি প্রশ্নটা, আমি দেখছি যে ক্যান উই ইউটিলাইজ জুরিসপ্রুডেন্স as the eye of law for lawyers and judges to find out the hidden interpretations of law in Bangladesh? এখানে ওনাদের জন্য স্কোপটা খুব বেশি না, কারণ আমরা তো অ্যাডভার্সারিয়াল সিস্টেমে আছি। আমাদের এখানে ইন্টারপ্রিটেশন করার সুযোগও সীমাবদ্ধ। আমরা অ্যাডভার্সারিয়াল সিস্টেমে সবাই সবাইকে সীমাবদ্ধ করে ঝগড়াঝাটির একটা ব্যবস্থা চলে গেছি। এই যে ঝগড়াঝাটির মতো একটা ব্যবস্থায় চলে গেছি, এই কারণে আমাদের পক্ষে এখন আর কোনো একটা ব্রাঞ্চকেই স্বাধীন করা সম্ভব হচ্ছে না। আমরা একে অপরের কাজে হস্তক্ষেপ করতেছি। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জাস্টিস দেওয়ার কথা চিন্তা করতে গিয়ে জুডিশিয়াল লেভেলে হাত দেই। জুডিশিয়াল লেভেলের জাজদেরকে আমরা নানাভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি। এইটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে। এখন জুডিশিয়াল ব্রাঞ্চ যদি এত কস্টলি হয়ে যায়, এইটার কি হবে? এবং জাজদেরকে যদি আমরা ফাইন্যান্সিয়ালি সেপারেট না করতে পারি, অর্থাৎ জুডিশিয়াল ব্রাঞ্চটা যদি ফাইন্যান্সিয়ালি সেপারেট করতে না পারি,
আর ইনকরাপ্টেবল না করতে পারি, জাজরা যদি করাপশন করে তাহলে জাজরাই আবার তাদেরকে অপসারণের ব্যবস্থা করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। এখন যদি ল মেকাররা গিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে, তাইলে তো জাজশিপ থাকবে না বা জুডিশিয়াল ব্রাঞ্চের ইন্ডিপেন্ডেন্স থাকবে না। কাজে এখানে প্রথমে হিডেন ইন্টারপ্রিটেশনে না গিয়ে প্রথমে যে ডক্ট্রিন গুলো আছে, যে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার, ডক্ট্রিন অফ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ডক্ট্রিন অফ লেজিটিমেসি, ডক্ট্রিন অফ স্কোপ অ্যান্ড জুরিসডিকশন, এই ধরনের জিনিসের এখন আমরা করি কি, কোন ডক্ট্রিন ব্যবহার না করে একেবারে ডক্ট্রিন অফ নেসেসিটি পর্যন্ত অপেক্ষা করি। তাহলে ডক্ট্রিন অফ নেসেসিটি পর্যন্ত অপেক্ষা করলে এরশাদ সাহেবরা চলে আসবে, তারা ক্ষমতা নিয়ে যাবে, মঈনুদ্দিন সাহেবরা আইসা ক্ষমতা নিয়ে নেবে, এরা তারা মিসমার করে দিবে সব। এইটা আবার পলিটিশিয়ানরা বুঝতে চায় না। পলিটিশিয়ানরা যখন বুঝে তখন আর তারা ফিরে পায় না। এরশাদ যা করে দিয়ে গেল, মইনুল আহমদ যা করে দিয়ে গেল এই দেশে, এইটা তো কোনো অবস্থাতেই সম্ভব না। আমরা যেই দলই করি না কেন, আমরা কেন পাকিস্তানের দেউলিয়াপনা, পাকিস্তান বেরিয়ে আসতে পারে নাই ব্রিটিশ কলোনিয়াল জুরিসপ্রুডেন্স থেকে, আর আমরা এখনো পাকিস্তানি আইন নিয়ে চলার চেষ্টা করতেছি। আমাদের নিজস্ব আইনি ধ্যান ধারণা ম্যাচুরিটি পায় নাই, আর আমাদের নিজস্ব ধ্যান ধারণা ম্যাচুরিটি পায় না বলে জুরিসপ্রুডেন্স সমৃদ্ধশালী হয় নাই। জুরিসপ্রুডেন্স সমৃদ্ধশালী হয় নাই বলে আমাদের লিগ্যাল সিস্টেম সমৃদ্ধশালী হয় নাই। আমাদের লিগ্যাল সিস্টেম সমৃদ্ধ হয় নাই দেখে আমাদের কালচারাল সিস্টেম সমৃদ্ধ হয় নাই। আমাদের কালচারাল সিস্টেম সমৃদ্ধ হয় নাই দেখে আমাদের হেলথ সিস্টেম সমৃদ্ধ হয় নাই। এডুকেশনাল সিস্টেম প্র্যাকটিক্যালি কলাপস করতে যাইতেছে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। স্যার, আরো কয়েকটা বিষয় আমি একটু তুলে ধরতে চাই। তরিকুল ইসলাম ভাইয়া উনি প্রশ্ন দেন। হচ্ছে, স্যার স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি 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 স্যার, তরিকুল ইসলাম স্যার হচ্ছেন একজন বিচারক, আপনার এক্স স্টুডেন্ট স্যার। স্যার যেটা বলেছেন সেটা তো আচ্ছা। স্যার আপনি দেখতেই পাচ্ছেন, আপনার স্টুডেন্ট স্যার। আরেকটা কমেন্ট করেছেন। আমি আমি সেলিউট জানাচ্ছি আমার বিচারক সাহেবকে। আপনারা আমাদের গর্ব, আপনারা আমাদের অহংকার। ইনশাআল্লাহ দিন দিন আপনারা আমাদেরকে সুরক্ষা দিতে আরো আগে আসবেন। জি স্যার, একটা কমেন্ট করেছেন। স্যার, আমি আপনার ছাত্র মোহাম্মদ আবু সাইদ স্যারের ছাত্র। আপনার কথা স্যারের মুখে অনেক শুনেছি। আপনাকে আজকে ভার্চুয়াল রিয়েলিটিতে দেখেও খুব ভালো লাগছে। ভালো থাকবেন স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সাহিত্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র বোধহয়নি। আপনাকে অনেক ধন্যবাদ, বা আপনিও ভালো থাকবেন। স্যার স্যার এই প্রশ্নটা কি নেওয়া হয়েছিল স্যার? স্যার একটু দেখুন তো না স্যার। না, জি না, নেওয়া স্যার, হয়নি। আই এটা এম হচ্ছে জিসান স্যার তাসিফ হ্যাঁ হ্যাঁ, পড়েন, ঠিক আছে পড়েন। from Jisan Tasif from Law of Bangladesh Open University. Sir, when we make a law or act, how do we know this law is approved by jurisprudence or justified by jurisprudence, or this law is logical or not? Actually, I want to know that the lawmakers follows jurisprudence to make the law or act. একটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, যে যারা আইন প্রণেতা তারা জুরিসপ্রুডেন্স বুঝবে, আইন বুঝবে, তারা অন্ধের মতো হা না বলবে না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য, আমাদের দেশে তো ওনারা নিজেরাই জানে না কোন আইনের পক্ষে বলতেছে, কোন আইনের বিপক্ষে বলতেছে। এই জন্য এক সময় পৃথিবীর সব দেশের আইনসভাতে, পার্লামেন্টে অনেক লয়ারের উপস্থিতি ছিল। কিন্তু আমাদের তো এখানে এখন সব দেখি ব্যবসায়ীরা হচ্ছে আইন প্রণেতা। তো আমাদের তো আসলে ব্যবসায়ীদের কাছ থেকে জুরিসপ্রুডেন্সের জ্ঞান আশা করাও ঠিক না, আর তারা জুরিসপ্রুডেন্সিয়ালি রাইট হবে, লিগালি রাইট হবে, এইটাও আশা করা ঠিক না। তারা পলিটিক্যালি কারেক্ট হওয়ার চেষ্টা, লিগালি কারেক্ট হওয়ার চেষ্টা এক না।
আবার জুরিসপ্রুডেন্সিয়ালি কারেক্ট হওয়ার চেষ্টাও এক না। আপনার পৃথিবীর যে পরিবর্তনগুলো ঘটতেছে পৃথিবী ব্যাপী, এগুলির পেছনে এখন গ্লোবালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপরে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এইগুলোর ভূমিকা সাংঘাতিক বেড়ে গেছে এবং জুরিসপ্রুডেন্সেও এর জ্ঞান অনেকভাবে প্রবেশ করেছে, বাহ্যত অন্তর্নিহিত ভাবে। কিন্তু যেটা ঘটে গেছে আমাদের এখানে, আমরা বাস্তবেও মেকানিক্যাল টাইপ অবস্থায় আছি এখন। অর্থাৎ আমরা বলতে গেলে বাহ্যিক ভাবে যত ডিজিটাইজেশনের কথা বলি, কিছু মিনস হয়তো ব্যবহার করি, আমরা তো শিল্প বিপ্লবের কাছে তারও যাই নাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হয় নাই, প্ল্যান্ড আরবানাইজেশনও হয় নাই। আর এডুকেশনে যে প্রফেশনালিজম, এডুকেশন থেকে কেন কি বেরিয়ে আসবে? প্রফেশনাল লোক বেরিয়ে আসবে, সেটা ডাক্তারি বের হোক, সেটা ইঞ্জিনিয়ারিং বের হোক, সেটা আইনজ্ঞই বের হোক। এই যে বার কাউন্সিল সংখ্যা কত হবে না হবে ঠিক করে দিতে চায়। বার কাউন্সিল 2 বছর একজন আইনের ছাত্র সার্টিফিকেট নিয়ে বের হওয়ার পরে 2 বছর 3 বছর তারে দাঁড়ে দাঁড়ে ঘুরায় যে সে সনদ পাবে কিসের। এইটা কি জুরিসপ্রুডেন্সিয়ালি কেউ জিজ্ঞেস করে দেখেছে এটা তারা পারে? আইন যতই তাদের অ্যালাউ করো, জুরিসপ্রুডেন্সিয়ালি তারা পারে না। দে আর কমপ্লিটলি রং। দিস ইজ রিডিকুলাস। দে হ্যাভ নো রাইট টু ডু দ্যাট। তারা কিছুতেই এটা করতে পারে না। তারা কেন আমাদেরকে বলবে এতজন ছাত্র আপনি পড়াতে পারবেন কি পড়াতে পারবেন না? তারা কেন বলবে তুমি আইনে পাশ করছো, তোমাকে সনদ দেবো কি দেবো না সেটার জন্য তোমাকে এমসিকিউ, এমসিকিউ কি একটা পরীক্ষা হইল? এমসিকিউ পরীক্ষা কোনো ভদ্রলোক দেয়? এমসিকিউর পরীক্ষার মাধ্যমে এই দেশে মেধা তালিকা ঠিক করে, এমসিকিউর মাধ্যমে সবকিছু ঠিক করে। তো সেইটা বার কাউন্সিলের মতো সংস্থা। আমেরিকায় দেখেন বার কাউন্সিল কিভাবে কি করে, ব্রিটেনে দেখেন তারা যে কলোনিয়াল জায়গা থেকে আবার নিজেদের কাছে ফিরে গেছে। কন্টিনেন্টাল ইউরোপের কথা আমি বাদই দিলাম, আরে খোদ ইন্ডিয়াতে দেখেন যে আপনি ইউনিভার্সিটি পাস করছেন আইনের ছাত্র হিসেবে, আপনি ওইটা জমা দিলে আপনি সনদ পেয়ে যাবেন। আপনার 2 বছর জীবন থেকে কেড়ে নেওয়া, 3 বছর 4 বছর জীবন থেকে কেড়ে নেওয়ার কি অধিকার আছে? তারা কে আপনাকে ফেল করে না? এখন আইন তাদেরকে নাকি এই পাওয়ার দিয়েছে, তো আইন দিতেই পারে। আইন তো মাথা খারাপ হয়, আইনের তো পঙ্গুত্ব থাকে, আইনের তো অসারত্ব থাকে, আইন তো ব্যাকুব হয়, কিন্তু জুরিসপ্রুডেন্স তো ব্যাকুব হয় না। এটা হচ্ছে জুরিসপ্রুডেন্সের সাথে আইনের পার্থক্য। জুরিসপ্রুডেন্স কখনো ব্যাকুব হবে না, কারণ এখানে তারা প্যারালাল সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে অগ্রসর হয়। এখানে তার ব্যাকুব হওয়ার সম্ভাবনা নাই। তারা এটা পারেই না। এই যে তারা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে তারা বলতেছে যে এতজন ছাত্রের বেশি এক সেমিস্টারে নিতে পারবেন না, তারা এটা বলতে পারে যে আপনাদের শিক্ষক সংখ্যা এইরকম হওয়া বাঞ্ছনীয়, আপনাদের ছাত্র রেশিও এটা হওয়া বাঞ্ছনীয়, এবং তারা অ্যাক্ট করবে ইউজিসির মাধ্যমে। তারা অ্যাক্ট করবে, তারা কিভাবে ঠিক করে দেবে? কোর্টের মাধ্যমে বা তাদের বার কাউন্সিল দিয়ে যে 50 জনের বেশি পারলে তো আমি মনে করি দেশের সকল ছাত্রকে আইন পড়ানো দরকার। আর তারা এখানে আইনের শিক্ষার উপরে হস্তক্ষেপ করতেছে আইনের দোহাই দিয়ে। এটাই হচ্ছে জুরিসপ্রুডেন্সের জ্ঞানের অভাব। এই জিনিসটাই আপনারা বলার চেষ্টা করেন যে বার কাউন্সিলের একটা আইন করলেই সেটা আইন হয় না, সেটা অনৈতিক হইতে পারে, সেটা কোটারি শাস্তি হইতে পারে, সেটা দেশের স্বার্থ বিরোধী হইতে পারে, সেটা কিছু লোকের স্বার্থ রক্ষা এমন ভাবে যে দেশের ছাত্র শিক্ষক কারো স্বার্থের দিকে তারা নজর না দিতে পারে। এই সমস্ত জিনিস তারা আইন করে যতই করুক এগুলি অবৈধ, জুরিসপ্রুডেন্সিয়ালি দিস আর ইনকারেক্ট, কমপ্লিটলি ইলিগাল, ইনভ্যালিড, ইমোরাল, এন্ড ইউ শুড স্ট্যান্ড আপ এগেইনস্ট দোজ ল। ধন্যবাদ স্যার। স্যার তাহলে স্যার আপনি কি মনে করেন স্যার আসলে প্রসেসটা কি হওয়া উচিত, মানে বার কাউন্সিলের সনদের জন্য প্রসেসটা স্যার কি হওয়া উচিত ছিল স্যার? কি ডিসকানেক্ট হয়ে গেছে? জি স্যার। না স্যার, আমি তো শুনতে পাচ্ছি স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন? ডিসকানেক্ট হয়ে গেছে? শুনতে পাচ্ছেন না স্যার? স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছে না। জি স্যার। স্যার কি এখন শুনতে পাচ্ছেন স্যার? জি জি। হ্যালো। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। এখন একটু একটু ভাঙ্গা ভাঙ্গা আসতেছে। আপনারা দুইজনের একজন সরে পড়েন, একজন ভিডিও অফ করে ফেলেন। দুইজনের যে
যে কথা বলবেন তার ভিডিও রাখেন। আর জি স্যার, স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। শহীদ, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, হ্যাঁ, সম্ভবত disconnect। আরে ইস, একটু এর জন্য। তাহলে 1 মিনিট অপেক্ষা করে দেখবেন যে হ্যাঁ স্যার হ্যাঁ আসে হ্যাঁ, কিনা, আমরা নয়তো আমরা শেষ স্যারের করে জন্য, দেন। হ্যাঁ স্যারের জন্য একটু ওয়েট করব, ওয়েট করব। মানে এত ডিস্টার্ব করে, মানে এইভাবে আসলে হয় না। আমি তো একবার ডিসকানেক্ট হয়ে গেলাম। আমি তো মনে করছি যে প্রোগ্রাম আমাদের মনে হয় শেষ হয়ে গেছে। আমাদের 4G ইন্টারনেট বলে কথা। তবে আশা করি আমাদের দর্শকরা আজকে অনেক অনেক কিছু শিখতে পারছে। ইভেন আমি বলতে পারি যে এটা একটা, মানে কি বলে, যে বেস্টের পরেও যদি কিছু থাকে সেরকম একটা লাইভ, এবং স্যারের যে ওনার যে লেকচার দেওয়ার ধরন বা কথা বলারই, আমি বলবো যে আসলে আজকে আফসোস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম না দিয়ে। জানি না হয়তো কিনা। স্যারকে স্যারকে আমি মেসেজ করছি যে স্যার প্লিজ জয়েন। এখন দেখি স্যার সিন করছে। এই যে স্যার আইসা গেছে, স্যার আইসা গেছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। এই স্যার কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, শুনতে পাচ্ছি। আপনাদের দুইজনের ভিডিওটা অন রাখেন না, একজন থাকেন, আরেকজন অফ না, তাইলে শোনা যাবে ঠিক মতো। হ্যাঁ শহীদ, একটু ইয়া করে দাও। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা আপনাদের যেটা ছিল স্যার। দুইজনের ভিডিও জি অন থাকলে শুনতে অসুবিধা হয়, জি ডিসকানেক্ট, কিন্তু স্যার, একজন থাকলে। স্যার হ্যাঁ প্রশ্নটা ছিল হচ্ছে স্যার, বার কাউন্সিল যে হ্যাঁ, এরকম বলেন। করতেছে বা এরকম করার অধিকার রাখে না, তাহলে স্যার প্রসেসটা কি হওয়া উচিত? আমাদের হাজার হাজার স্টুডেন্টের অনেক সময় নষ্ট করতেছে এরকম ভাবে। বিশ্ববিদ্যালয়েও অনেক সেশন জটে আক্রান্ত, অনেক বিশ্ববিদ্যালয় স্যার সেশন জটে আক্রান্ত। বার কাউন্সিল অনেক সময় নষ্ট করতেছে, পরীক্ষা নিতে পারতেছে না বিভিন্ন ত্রুটিপূর্ণ পদ্ধতির জন্য। তাহলে স্যার প্রসেসটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন স্যার? না, প্রসেসটা আমি কি মনে করি সেটা বড় না। বড়টা হচ্ছে, একটা জুরিসপ্রুডেন্স একটা জিনিস আপনাকে শেখাবে, সেটা হচ্ছে কোনো একটা হুইমজিক্যাল সিদ্ধান্ত আইন হওয়া উচিত না। কোনো একটা ইমোশনাল দাবি তাড়াতাড়ি করে আইনে রূপান্তরিত হতে দেওয়া যাবে না। এটা হচ্ছে জুরিসপ্রুডেন্সের শিক্ষা। আর কোনো একজন লোক বা কোনো একটা দল একদিনে একটা জুরিসপ্রুডেন্সের থিওরি আবিষ্কার করে পারবে না। এটা অন্য থিওরির মতো থিওরি না। এমনকি অন্যান্য থিওরিতেও, আপনি ফিজিক্সের থিওরি তো এক একটা আবিষ্কার করতে দেখেন কত সময় লাগতেছে। এবং ধরেন আমাদের এখানে যেটা শিক্ষা সম্প্রসারণ, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে আপনাকে স্যার। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে লিগ্যাল থিওরিজ বা লিগ্যাল ডক্ট্রিনস একদিনে, মনে করেন মেকিয়াভেলি তার প্রিন্সে যে অনৈতিক শাসন ব্যবস্থার কোনো স্থান নাই, এইটা বলার চেষ্টা করছে। এইটা
জুরিসপ্রুডেন্সিয়ালি প্রত্যাখ্যাত হয়েছে, কিন্তু পলিটিক্যালি প্রত্যাখ্যাত হয় নাই, কারণ কলোনিয়ালিজম এসে দেখছে ওইটাই ঠিক। এখন কলোনিয়ালিজম এসে কলোনিয়াল জুরিসপ্রুডেন্স বানায়, কিন্তু ওইটা তো আস্তে আস্তে মারা গেছে, ওইটা তো নিজের অবস্থান থেকে সরে পড়ে। কিন্তু সরে যাওয়ার আগে ভেস্টেড ইন্টারেস্ট ক্রিয়েট করে ফেলছে ল। এখানে দোষটা হচ্ছে মেইনলি লয়ের, জুরিসপ্রুডেন্সের না। জুরিসপ্রুডেন্স তো আপনাকে চিন্তা চেতনায় জাগ্রত করবে। তো আপনি যদি চিন্তা চেতনা জাগ্রত করতে না পারে, আপনাকে যদি জাতি হিসাবে শিক্ষিত করতে না পারে, আপনাকে যদি জাতি হিসাবে প্রগতিশীল করতে না পারে, আপনার লিগ্যাল সিস্টেম যদি ডাইনামিজম হারিয়ে ফেলে, আপনার পলিটিক্যাল সিস্টেম যদি প্রো পিপল ওরিয়েন্টেশন কে অবজ্ঞা করে, তাহলে যা হবার তাই হবে। এখন এইটা কোন ইজমের আশ্রয় যখন নেয় তখন ডেঞ্জারাস উদাহরণ, সেটা ফ্যাসিজমই হোক, আর সেটা নাৎসিবাজি হোক, সেটা কলোনিয়ালিজম নিউ কলোনিয়ালিজমই হোক, সেটা মুদিইজমই হোক, সেটা মাওইজমই হোক, সে যেইটাই হোক না কেন, এটা যখন কোন ইজমের উপর ভর করে তখন এটা মহা সমস্যা। কিন্তু মার্কসিজমের উপরে ভর করলে, কমিউনিজমের উপরে ভর করলে সমস্যাটা কেন কম হয়, নাৎসিজমের উপর করলে কেন বেশি হয়, আবার এই দুইটার মধ্যে ফারাক কেন কমে যেতে গিয়ে দুইটা একটা রিপ্লেসমেন্ট করতে হয়, এখানে আবার জাতিসত্তার ব্যাপারটা নিহিত আছে। এখানে আবার ভৌগোলিক ফ্যাক্টরও কাজ করে, এখানে জাতির যোগ্যতা কাজ করে। আমি যেটা বলছিলাম যে লিগ্যাল ফিলোসফির ক্ষেত্রে, জুরিসপ্রুডেন্সের জ্ঞানের ক্ষেত্রে জার্মানরা, জাপানিজরা এত উপরে চলে গেছে যে অন্য জাতিগুলো তাদেরকে ধরার মতো অবস্থানে পর্যন্ত নাই। চাইনিজরা বাস্তবতার দিক থেকে ধরে ফেলতেছে, কিন্তু থিওরিটিক্যালি এখনো ধরতে পারতেছে না, কারণ তাদের লিমিটেশন অনেক। তাদের ইচ্ছা করলেই, কিন্তু আবার তারা তো বলতেছে যে তারা কি থিওরি বানাইলো, তারা ম্যারিজের সংজ্ঞা পাল্টে ফেলল। এখন ম্যারিজের যে ন্যাচারাল সংজ্ঞা সেটা আইন পাল্টেছে, জুরিসপ্রুডেন্স পাল্টেছে কিনা সেইটা তো এখনো নির্ধারিত হয়নি। ফেমিনিন জুরিসপ্রুডেন্স কিন্তু ম্যারিজকে পাল্টানোর কথা চিন্তা ভাবনা করে আবার সেটা থেকে ফিরে আসছে, কিন্তু এলজিবিটি রাইটস এই সমস্ত কিছু এসে ম্যারিজের সংখ্যাকে পাল্টে ফেলেছে। এতে করে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেটা আইন ব্যবস্থা সৃষ্টি করেছে, আইন সৃষ্টি করেছে। জুরিসপ্রুডেন্সকে এখনো দায়ী করার মতো অবস্থানে নাই। তবে ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল যে ব্যাংক্রাপসি দেখা যাচ্ছে, তাতে ওয়েস্টার্নরা এই তাদের জুরিসপ্রুডেন্সিয়াল যে লিমিটেশন, এইখান থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, বা মুসলমানদের মতো আবার 300 বছরের পেছনে পড়বে কিনা, সেটা আমরা নিশ্চিত করতে পারি না। কারণ গত 300 বছরে মুসলমানরাও দেখাইছে যে জুরিসপ্রুডেন্সিয়ালি একবার লাইন হারিয়ে ফেললে এই লাইন ধরে রাখা খুব কঠিন। এখন মুসলমানদের মাঝে শিয়াইজম আছে, সুন্নিইজম আছে, ওয়াহাবিজম আছে, সালাফিজম আছে, সুফিজমের নামে অসংখ্য জিনিস আছে, তরিকার নামে অসংখ্য জিনিস আছে, কিন্তু আসল জুরিসপ্রুডেন্সিয়াল কোন স্টাডিজ নাই, যেটা মাযহাবের প্রতিষ্ঠাতারা বিভিন্ন স্কুলের মাধ্যমে দেখাইছে। এবং এত উন্নত অবস্থা দেখাইছে, আজ থেকে 1200 বছর আগে যেই ধরনের কথা দেখাইছে সেটার সংকটে পড়েছে ইতিহাসের বিভিন্ন সময়। যেমন রাবিয়া বসরির সাথে কি সমস্যা হয়, রাবিয়া বসরিকে বলে যে তুমি তো ইসলাম প্রচার করতেছো, তোমার তো ইসলাম প্রচার করা জায়েজ নাই, কারণ তোমার স্বামী নেই। তো রাবিয়া বসরি বললো আমি তো স্বামী থাকতে হবে ইসলাম প্রচার করলে, এইটা এইরকম আইন ইসলামে পাইনি। বলে হ্যাঁ হ্যাঁ আছে তো, ইসলামে তো বিবাহ করা ফরজ। তো উনি বলে যে না, আমি তো যতদূর জানি কোরআন শরীফের কোথাও বিবাহ ফরজ হয় নাই। তারপরে দেখা গেল সত্যি সত্যি যে না, এটা তো সুন্নত। এখানে তো বিরাট পার্থক্য, আইনের দিক থেকে বিরাট পার্থক্য, কারণ ফরজ না সুন্নত এটা তো অলমোস্ট লাইক লিগেল ইলিগেলের মতো অবস্থাতে চলে আসে। তো এইখানেই আপনার জুরিসপ্রুডেন্স ব্যবহার করতে হবে। তো রাবিয়া বসরি সাংঘাতিক ভাবে হাসান বসরি ফেস করেছে এবং তারা সাকসেসফুলি করেছে, কিন্তু মনসুর হাল্লাজ করতে পারে নাই, অনেক লোক করতে পারে নাই, তাদেরকে নিজের গর্দান গেছে। সেটা আবার আমরা ইউরোপে দেখি
গ্যাগিলুর ক্ষেত্রে গ্যাগিলুকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে তখন তিনি বলতেছেন আমাকে ফাঁসি দাও, কিন্তু আমার কাছে তো প্রমাণ আছে যে এই পৃথিবীটা স্থির না, পৃথিবীটা ঘুরতেছে, এটা আমার কাছে আমি প্রমাণে পাইছি, সেই প্রমাণ তো আমি অস্বীকার করতে পারি না। তা এখন এই পৃথিবী ঘুরা, এখন তো বাচ্চারা 10 বছরের বাচ্চারাও জানে যে পৃথিবী ঘুরতেছে। এখন এই হাত পা বিহীন ভাবে এত বিশাল পৃথিবী এত দূরে ঘুরতেছে, এইটা তো আগে শুধু কল্পনার ব্যাপার ছিল, ফিলোসফির ব্যাপার ছিল, সায়েন্টিফিক ডিসকভারি ছিল না। কিন্তু সায়েন্টিফিক ডিসকভারিতে এসে এইটা সমস্যা হয়। তো এই জন্য বিভিন্ন লেভেলে মিটিগেশনটা কোন লেভেলে হয়, কনফ্লিক্ট গুলোর মিটিগেশনটা কোন লেভেলে গিয়ে হয়, সেইটা করতে হবে। এই যে যারা বিভিন্ন স্লোগান দিয়ে একটা আইনের উপর নির্ভর করে একটা লিগ্যাল সিস্টেম দাঁড়া করাইতে চায়, বা একটা আইনের কথা বলে একটা জুরিসপ্রুডেন্সিয়াল থট দাঁড়া করাইতে চায়, এরা আসলে এই জ্ঞানের প্রতি বিরাট অবিচার করে, নিজেদের প্রতি, সমাজের প্রতি, সকলের প্রতি বিরাট অবিচার করে। ইয়েস প্লিজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আরেকটা প্রশ্ন আসছে আমাদের কাছে স্যার, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্যার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জুরিসপ্রুডেন্স অ্যান্ড ইকুইটি? জুরিসপ্রুডেন্স অফ ইকুইটি আছে। এখন জুরিসপ্রুডেন্স অফ ইকুইটি অর্থ কি? ন্যায়পরতার আইনের শাস্ত্রীয়, আমি আসলে বারবার আপনাদের একটা জিনিস বলার চেষ্টা করতেছি যে জুরিসপ্রুডেন্স হচ্ছে আইনের শাস্ত্রীয় জ্ঞান। এখন শাস্ত্রীয় জ্ঞান কেন লাগে? যে কোনো কিছু, আপনি যদি গান গাইতে চান তাহলে আপনার কি লাগে? আপনার আলটিমেটলি আপনার উচ্চাঙ্গ সঙ্গীত লাগে। এখন ব্যতিক্রম থাকতে পারে, কেউ হয়তো উচ্চাঙ্গ সঙ্গীত ছাড়াই ভালো গায়ক হয়ে গেল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভালো গায়ক হইতে উচ্চাঙ্গ সঙ্গীত লাগে। এখন ন্যায়পরতা লাগবে, ন্যায়পরতা ছাড়া আইন হবে না, ন্যায়পরতা ছাড়া জুরিসপ্রুডেন্স হবে না। কিন্তু ন্যায়পরতার জুরিসপ্রুডেন্স আবার আলাদা একটা আছে। যেমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জুরিসপ্রুডেন্স আলাদা আছে, সেহেতু ন্যায়পরতার জুরিসপ্রুডেন্স আলাদা আছে। এই দুইটাকে এক করা যাবে না। এই জুরিসপ্রুডেন্সটা হচ্ছে বিশাল, তার একটা অংশ, একটা বেশ ভালো অংশতে এই ইকুইটি, জুরিসপ্রুডেন্স অফ ইকুইটি আছে। এইটা একটা ব্রাঞ্চ বলতে পারেন, জুরিসপ্রুডেন্সের একটা যদি ব্রাঞ্চ, একটা অংশ, তাহলে এইভাবে আপনি চিন্তা করতে পারেন। স্যার ধন্যবাদ স্যার, প্রত্যেকটা প্রশ্নের উত্তর অনেক দেওয়ার জন্য। স্যার, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আর প্রশ্ন আমরা হয়তো বা নিতে পারবো না, আর প্রশ্ন আমাদের হাতে নেই সাধারণত। স্যার, আরেকটা বিষয় আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, যেহেতু স্যারকে আমরা জুরিসপ্রুডেন্সের উপর পেয়েছি, মানে আমি মনে করি যে এটা আমাদের সৌভাগ্য যে আমরা আইনি যে সমস্যার সমাধানের মতো একটি। এই বইটার কথা আপনি বারবার বলতেছিলেন, আপনার কাছে আছে কিনা জানি না, এইটার কথা, এটা কি আছে আপনার কাছে? জি স্যার, জি স্যার, এটা আমি কালেক্ট করেছি স্যার, এই বইটা আমি পড়েছি অলরেডি। এটা অসাধারণ এক্সপ্লেনেশন স্যার। আচ্ছা, আমি এই গত 2 দিন ধরে আমার হাতে ছিল, কিন্তু আমি জাস্ট হালকা পড়ার সুযোগ পেয়েছি। মানে এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, থ্যাংক ইউ। জুরিসপ্রুডেন্সের জন্য আমি ফার্স্ট প্রেফার করতে চাই, আমি স্যারের বইটাই প্রেফার করতে চাই। আর আরেকটা স্যার, আপনার কাছে আমার লাস্ট থ্যাংক প্রশ্ন, ইউ। এটা হচ্ছে স্যার, আপনার কি কি মানে আমাদের এই জ্ঞানের জন্য, আপনার যে বিশাল জ্ঞানের জগৎ স্যার, এই ক্ষেত্রে আমি মনে করি আমরা হয়তো বা এই জ্ঞানে হাবুডুবু খাচ্ছি স্যার। আমাদের মতো স্টুডেন্টদেরকে যদি কয়েকটা বইয়ের নাম রেফার করে দেন, যেগুলো আমরা পরে একটু স্যার শিখতে পারবো বা জানতে পারবো, বা দর্শকদের উদ্দেশ্যে কয়েকটা বইয়ের, আপনার লেখা কয়েকটি বইয়ের যদি নাম বলতেন স্যার, তাহলে আমাদের জন্য খুবই উপকৃত হতো স্যার। প্লিজ স্যার। জি স্যার। আমি তো ছোট বড় মিলে প্রায় 2 ডজনের মতো বই লিখেছি। এখন কোনটা আপনাদের পছন্দ হবে, কোনটা আপনাদের পছন্দ হবে না আমি তো জানি না। আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা যদি না, আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি গুগলে গিয়ে দেখেন, বা আপনার আর কোথায় গিয়ে দেখেন। আপনি কোথায় দেখছেন? জি স্যার, আমি সাধারণত
আপনি আমার বইয়ের জি উইকিপিডিয়াতে আমি কয়েক উইকিপিডিয়াতে দেখেন, তাইলে কিন্তু বইয়ের সন্ধান পাবেন। জি স্যার। স্যার জি। ধন্যবাদ স্যার। স্যার আমি এখন এগুলা দেখে নিব। আমি আমার বই ধরেন যে ওইটা বরং উইকিপিডিয়াতে দেখে ওনারা নিজেরা স্যার। ঠিক করবে কার কোনটা। আমি আরেকটা বই আমার কাছে বোধহয় আছে, সেটা আমি দেখাইতে পারি এখন, যদি হিউম্যান রাইটস ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, এটা মনে হয় আমার কাছে আছে, এটা আমি দেখাইতে পারি, আপনারা দেখতে চাইলে দেখা যায় কিনা জানি না। জি স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এইটা, এই দুইটাই আমার কাছে আমার সামনে আছে। আর আপাতত কোনো বই সামনে নাই, তবে আপনার উইকিপিডিয়াতে গেলে বা গুগলে গেলে মোটামুটি ভাবে আমার খোঁজ খবর দেখতে পারবেন। এটা আমার বই মেইনলি জুরিসপ্রুডেন্স সম্পর্কিত, ইন্টারন্যাশনাল রিলেশনস ল সম্পর্কিত, পলিটিক্যাল অ্যানালাইসিস সম্পর্কিত। আমার প্রথম দিকে গভর্নমেন্ট এন্ড পলিটিক্স নামে যে সাবজেক্ট পড়াইতাম সেটার উপর ছিল। ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপর আমার বই আছে। ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপরে যারা বই দেখতে চায় তারা, উইমেন রাইটস এর উপর আমার এডিটেড বই আছে, সেটা দেখতে পারে। তারপরে গ্লোবাল অর্ডারের উপর আমার বই আছে, গ্লোবাল অর্ডার ক্যাওটিক যে ওয়ার্ল্ড সিস্টেম আছে এইটার উপরে আমার বই আছে, সেটা দেখতে পারে। আর এমনিতে আপনার জুরিসপ্রুডেন্সের বেশ কয়েকটা বই আছে। তাছাড়া আপনার বিভিন্ন রিফর্মেটিভ আন্দোলন, যেটা টার্কিতে হচ্ছে, ইরানে হচ্ছে, এই সমস্ত রিফর্মের উপর বই আছে। তারপর ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিং এর উপরে বই আছে। তো এখন আপনারা, আপনাদের ইন্টারেস্ট কোন দিকে এটা তো বলা মুশকিল। আর আপনারা যোগাযোগ রাখবেন, উইকিপিডিয়া দেখবেন, গুগলও দেখবেন। আমরা ভবিষ্যতে আবার একত্রিত হবো, আবার কথা বলবো। এটা তো আমার জন্য সৌভাগ্য, যে এটা তো আমার জন্য সৌভাগ্য। শুধু আপনাদের, আমার পড়াশোনাটা কাজে কোনো না কোনো ভাবে কাজে লাগলেই তো, আপনারাই তো আমাদের সার্থকতা। ছাত্র ছাড়া তো শিক্ষক সার্থক হয় না। ছাত্র ছাড়া যদি কোনো শিক্ষক বলে আমার কোনো ছাত্র নাই, আমি শিক্ষক, তাই তো তারে তো কেউ মানে আমলে নেবেন, তাই না? আপনারা আছেন বলেই আমাদের শিক্ষক হিসাবে। কিন্তু আমাদের দেশের শিক্ষা জগৎ বা বিশেষ করে উচ্চ শিক্ষা অবস্থা খুবই করুণ। এবং আইনের জগৎটা, আমি তো বললাম বার কাউন্সিলের একটা আইনের কথাই শুধু বললাম, যে এই ধরনের অদূরদর্শী, এই ধরনের কোটারি, এই ধরনের অপরিপক্ক, এনারা লার্নেড, এনারা হচ্ছেন লার্নেড অ্যাডভোকেট, এনারা অনেকে বহু সম্পত্তির মালিক, অনেকে অনেক মেধার মালিক, কিন্তু একটা জাতির স্বার্থ তাদের সামনে আসবে না কেন? তারা কেন সামান্য কোটারি স্বার্থের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে অন্ধকারের দিকে ঠেলে দেবে? এটা তো কোনো মানে কোনোভাবে জাস্টিফাইড না। কে যেন একজন বলছে যে জুরিসপ্রুডেন্স কি কোনোভাবে জাস্টিফাই করে কিনা তাদের, আমি বলবো যে জুরিসপ্রুডেন্স কোনোভাবেই তাদেরকে জাস্টিফাই করবে। তারা পৃথিবীর সব ইতিহাস ঘেটে দেখুক কোথাও বার কাউন্সিল যা সনদ নিয়ে এরকম রাজনীতি করে কিনা। এবং সেই এমসিকিউর পরীক্ষা, এই ধরনের ভাইভাতে ব্যক্তিগত প্রশ্ন, আপনার দাঁড়িয়ে আছে কেন, আপনার জামা এরকম কেন, আপনার শরীর এরকম কেন, বা আপনার শরীরের রং এরকম কেন, আপনি অমুক ডিস্ট্রিক্টের কেন, এই ধরনের প্রশ্ন যে জিজ্ঞেস করে, কি অধিকার, কোন অধিকার বলে তারা করে? এখন এটা আমাদেরকে, আমাদের ছাত্রদেরকে অসহায় পেয়ে তারা এটা করতেছে। এটা তো বলারও তো জায়গা নেই আমাদের। এখানে নিরীহ লোকদের যেটা হয়, পদে পদে বঞ্চনার শিকার হইতে হয়। এখানে সাধারণ লোকদের পদে পদে বঞ্চনার শিকার হইতে হয়। আইন যে সকলের জন্য উন্মুক্ত, ন্যায় বিচার যে সকলের জন্য উন্মুক্ত, ন্যায় বিচারের জন্যই যে সব প্রতিষ্ঠানগুলো, শিক্ষকতা করা শুধু শিক্ষকতা না, সেখানেও বিচার আছে। আবার লয়ার হইলে সে তার চেম্বারেও বিচারের ব্যবস্থা আছে। লয়াররা কোনো রিসিট দেয় না, কোনো ক্লায়েন্টকে কোনো রিসিট দেয় না। পৃথিবীর কোথায় পাবেন আপনি? আপনার ডাক্তাররা কোনো রিসিট দেয় না, পৃথিবীর কোথায় পাবেন আপনি? আপনি কোনো রিসিটের বন্দোবস্ত করা ছাড়া কিভাবে লয়াররা টাকা নেয়? এটা কোন আইনে লেখা আছে? ডাক্তাররা ইদানিং কালে ডাক্তাররা কিছু দেওয়া শুরু করছে, কিন্তু লয়াররা তো কোনো রিসিটই দেন। তো এখন দুই দিক থেকে আপনার
জিনিসটা দেখতে হবে। একটা দেখতে হবে যে যিনি কাজ করতেছেন তার রাইটটা যেমন দেখতে হবে, যিনি কাজটা সার্ভিসটা নিচ্ছেন তার রাইটটাও আবার দেখতে হবে। এখন তো আমরা তো পড়ে যাচ্ছি জাতাকলে, সাধারণ মানুষ তো জাতাকলে পড়ে যাচ্ছে। তা না হলে একজন ওসি কিভাবে 200 লোক মেরে ফেলতে পারে? এটা কি হয়? তো এটা তো হয় না, এটা তো কোনোভাবে বিশ্বাসযোগ্য হয় না। কাজেই সমস্যাটা অনেক দিকের, এটা কোনো ব্যক্তির সমস্যা না, কোনো গোত্রের সমস্যা না, কোনো সমষ্টির সমস্যা না, কোনো একক পেশার সমস্যা না, এটা সারা জাতির সমস্যা। এবং এইভাবেই যদি আপনারা জিনিসটা দেখেন তাহলে এটা জুরিসপ্রুডেন্সিয়াল স্টাডিজ হয়ে যাবে, আদারওয়াইজ এটা পলিটিক্যাল রেটরিক হয়ে যাবে। জি, ধন্যবাদ স্যার। স্যার আমরা একদম অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো একটি ছোট্ট প্ল্যাটফর্মে আমাদেরকে লাইভে সরাসরি আসার জন্য। ইনশাআল্লাহ আশা করি স্যার স্যার নেক্সট অনেক কোনো ধন্যবাদ একটা, আপনাদেরকে অনেক। জি স্যার, জি স্যার, ভালো থাকবেন স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমাদের এই পর্যন্ত আমাদের স্যারের বক্তব্য শুনেছেন, প্রশ্নগুলো শুনেছেন, উত্তরগুলো শুনেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। স্যারকে আমরা নতুন কোনো টপিকস নিয়ে বা নতুন কোনো এপিসোড নিয়ে ইনশাল্লাহ নেক্সট টাইম হাজির হব, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের অনুষ্ঠান আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।